শালি মদা চোদ বেহায়া বাঞ্চোদ, তোর কি রাগ হয় না? তুই কি মানুষ? তোর সামনে আমি আরেকজনের সাথে বিছানায় গেলাম আর তুই সেই বিছানার চাদর ধুয়ে দিবি? তৃষ্ণার বুকটা যন্ত্রণায় কুঁকড়ে ওঠে। ব্যথায় দুই হাতের বাহু মনে হচ্ছে ছিঁড়ে যাচ্ছে। তৃষ্ণা তাও ওয়াসিমের দিকে তাকায় না। কেন জানি তাকাতে ইচ্ছে করছে না ওয়াসিমের দিকে। আজ তার ভেতরের কান্নাগুলো গলার কাছে দলা পাকিয়ে আসছে। তার চিৎকার করতে চাইলেও কোনো শব্দ বেরোচ্ছে না। অন্তরের গহীনে এমন এক হাহাকার জেগেছে যা প্রতিটা নিঃশ্বাসের সঙ্গে পাঁজর ভেঙে দিচ্ছে। একরাশ বিষণ্ণতা পাথরের মতো ও বুক চেপে বসে আছে। মনে হচ্ছে দম নিতে গেলেই সব ভেঙে চুরমার হয়ে যাবে। অব্যক্ত অভিমানে বুকটা ভারী হয়ে আসছে তৃষ্ণার। দু চোখ ঝাপসা হয়ে নামতে চাচ্ছে শ্রাবণের অবিরাম ধারা। তৃষ্ণা মাথা নিচু করে নিজের হাত ওয়াসিমের হাত থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলে, আমি তো মানুষ না, আমি তো কুকুর। আর রাগ কেন হবে? আপনার ইচ্ছে, আপনার বাড়ি, আপনার ঘর, আপনি যাকে নিয়ে আসতে পারেন। আমি তো আপনার স্ত্রী নই যে ওইসব রাগ করব। কুকুরের আবার মানুষের উপরে রাগ দেখানোর অধিকার আছে নাকি? তৃষ্ণার কথাটুকু শুনে ওয়াসিম স্তব্ধ। ওয়াসিম নিজের হাতের বাঁধন আরো শক্ত করে ধরে তাকে নিয়ে দেয়ালের সাথে চেপে ধরে চিৎকার করে ওঠে। তুই এত বেহায়া কেন তৃষ্ণা? তুই এমন কেন? তোর কি গন্ডারের চামড়া? তৃষ্ণার অজান্তে এই কষ্টে তার চোখের কোণ বেয়ে টুপ করে এক ফোঁটা পানি বেয়ে পড়ে। তৃষ্ণা চায়নি চোখের পানি পড়ুক। অনেক চেষ্টা করেছে আটকানোর, কিন্তু এই অবাধ্য চোখের পানি তার চেষ্টাটাকে গুড়িয়ে দিল। সে চায়নি এই পুরুষকে চোখের পানি দেখাতে। তৃষ্ণার বুকটা ফেটে যাচ্ছে। চোখের জল থামার আর নাম নেই। ঝাপসা দৃষ্টিতে সে শুধু দেখছে। তার চারিপাশটা মনে হয় ক্রমে সংকুচিত হয়ে আসছে। তার শ্বাস নিতেও এখন বড্ড কষ্ট হচ্ছে। তৃষ্ণা ঢোক গিলে গলা পরিষ্কার করে, কারণ কান্না গলায় আটকে আছে। তৃষ্ণা মাথা নিচু করে বলে, আমি আমি তো এতিম। আমার তো যাওয়ার জায়গা নেই। থাকলে বিশ্বাস করুন চলে যেতাম। ওয়াসেম তৃষ্ণার এই কথাগুলো শুনে আর কোনো প্রকার কথা বলে না এই প্রসঙ্গে। উল্টো তৃষ্ণাকে ধমক দিয়ে বলে, তৃষ্ণা, আমার দিকে তাকা। তৃষ্ণা, আমার দিকে তাকা তৃষ্ণা। তৃষ্ণা তাকাতে চায়নি, কিন্তু ধমকের তীব্রতায় যে ওয়াসেমের দিকে তাকায়। তৃষ্ণার চোখে পানি দেখে ওয়াসেম থমকায়। তৃষ্ণাকে ওয়াসেম কখনো কাঁদতে দেখেনি। তৃষ্ণার চোখে সে কখনো পানি দেখেনি আগে। তৃষ্ণার চোখে পানি দেখে ওয়াসেম শান্ত গলায় প্রশ্ন করে ওকে। তুই কাঁদছিস তৃষ্ণা? তৃষ্ণা ওয়াসেমের প্রশ্নে দুদিকে মাথা ঝাঁকিয়ে বলে, না না তো, কাঁদবো কেন? তোর কষ্ট হচ্ছে তৃষ্ণা, তাই না? আমি অন্য নারীদের সাথে থেকেছি, সেটা কষ্ট হচ্ছে, তাই না? তৃষ্ণা ওয়াসেমের প্রশ্নের কি উত্তর দিবে? ওয়াসেম জানে তৃষ্ণার কষ্ট হচ্ছে, তারপরেও সে জঘন্য প্রশ্ন করছে। ওয়াসেম ইতিমধ্যে তৃষ্ণার এক হাত ছেড়ে দিয়েছে। তৃষ্ণা ছাড়া পাওয়া হাতে চোখের পানি মুছে নিতে নিতে ওয়াসেমকে বলে, আমার কষ্ট হবে কেন? আপনি আমার স্ত্রী হিসেবে মানেন না, তার মানে আপনি আমার জন্য একজন পরপুরুষ। আর একজন পরপুরুষের কার সাথে কি করলো তাতে আমার কষ্ট হবে কেন? কি বললি? আমি তোর পরপুরুষ? সেটাই তো। তৃষ্ণা ওয়াসেমের কথায় মাথা নাড়িয়ে জবাব দেয়। ওয়াসেমের পছন্দ হয় না। ওয়াসেম চিৎকার করে এক হাতে তৃষ্ণার কোমর খামচে ধরে তাকে একদম নিজের কাছে টেনে নিয়ে তাতে দাঁত চেপে বলে, তোর সাহস বেশি হয়ে গেছে। তুই এত বড় কথা বলিস, মুখ টেনে ছিঁড়ে দিব। ওয়াসেমের এমন আচরণে তৃষ্ণার পায়ের তালু পর্যন্ত ঘামছে। ওয়াসেমের এতটা কাছে সে কোনোদিনও আসেনি। তার মধ্যে ওয়াসেম তার পেট খামচে ধরেছে। ওয়াসেমের উষ্ণ শ্বাস তার মুখে আছড়ে পড়ছে। তৃষ্ণা ভয়ে চোখ বুজে জোরে জোরে শ্বাস নিতে নিতে আকুতি করে। ভুল হয়ে গেছে, মাফ করে দিন। এমনটা আর কখনো করব না। খুব কষ্ট হচ্ছে আমার, আমাকে ছেড়ে দিন না। আমার না শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। ওয়াসেমে কথা শুনে তৃষ্ণাকে ছুঁড়ে ফেলে দেয় আর বলে, তোর মতো কুকুরকে ছোঁয়ার রুচি আমার নেই। তৃষ্ণা চুপচাপ দেয়ালের সাথে সেটে বসে থাকে। নিজের কপালে দোষ দিবে নাকি নিজের দোষ দিবে খুঁজে পায় না তৃষ্ণা। প্রতিটা দিন ওয়াসেমের এই অসহ্য অপমানগুলো সহ্য করতে হয় তার। তার এই অবস্থা দেখে কোনো পশুরও মায়া হতো হয়তো। ওয়াসেম তৃষ্ণাকে এভাবে পড়ে থাকতে দেখে এগিয়ে আসে। তার মনে হয় তার উচিত হয়নি তৃষ্ণাকে এভাবে আঘাত করা, তাই তাকে তুলে দাঁড় করানোর জন্য তৃষ্ণার দিকে যায়। ওয়াসেমকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে তৃষ্ণা চোখে ভেসে ওঠে তার সৎমা। যখন তার বাবাকে তার নামে মিথ্যা বিচার দিয়ে তাকে মার খাওয়াতো, তার বাবা তখন ঠিক এভাবে এগিয়ে এসে তাকে লাথি মারতো। হয়তো এখন ওয়াসেমও তাকে লাথি মারবে, এই ভয়ে তৃষ্ণা ফুপিয়ে ওঠে। আমাকে মাইরেন না। আমি তো দুবেলা ভাত খাওয়ার লোভে আপনার সংসারে পড়ে আছি। এখান থেকে চলে গেলে আমাকে ভাত দিবে? আমি তো এতিম, আমার তো কেউ নেই।
এই আর্তনাদ শুনে ওয়াসেমের পাড় আগায় না, স্থির হয়ে দাঁড়িয়ে যায়। ওয়াসেম চেষ্টা করে এগিয়ে যেতে, তবে সে চেষ্টা ব্যর্থ হয়। আজ এই প্রথম তৃষ্ণা তার সামনে কাঁদলো। প্রতিবার সব গালিগালাজ হাসি মুখে সহ্য করে নিত, হয়তো মার খাওয়ার ভয়ে কাঁদছে। ওয়াসেমের মনে প্রশ্ন জাগে, হয়তো খুব বেশি মারতো তাকে তার সৎ মা আর বাবা মিলে, তাই মার খাওয়ার ভয়ে এভাবে এখানে পড়ে আছে। তৃষ্ণা চুপসে গিয়ে গুটিসুটি মেরে বসে থাকে, অপেক্ষা করে ওয়াসেমের মারের। ওয়াসেম তাকে মারে না, সে গিয়ে তৃষ্ণার সামনে বসে আর তৃষ্ণাকে প্রশ্ন করে। তোকে তোর বাবা আর সৎ মা মিলে অনেক মারতো, তাই না? তৃষ্ণা ওয়াসেমের এমন নরম আচরণে বিস্ময় নিয়ে ওয়াসেমের দিকে তাকায়, চোখের পানি দুই হাতে দ্রুত মুছতে মুছতে বলে। না তো, মারতো না তো। তৃষ্ণা মুখে মিথ্যা কথা শুনে ওয়াসেমের রাগটা আরো বেশি বেড়ে যায়। ওয়াসেম হাত বাড়িয়ে তৃষ্ণার চুলের ফাঁকে হাত ঢুকিয়ে চুলের গুচ্ছ শক্ত করে ধরে আর চিল্লিয়ে ওঠে। সত্যি কথা বল, মিথ্যা বলিস না তৃষ্ণা। ওরা তোকে মারতো, তুই মারের ভয়ে কাঁদছিস? নয়তো তোর মতো বেহায়া ভয় পাওয়ার মতো না। বল, সত্যি করে বল। তৃষ্ণা ওয়াসেমের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলে। হ্যাঁ, মারতো। আমার বাবা সৎমা মিলে মারতো, খুব মারতো। 19 থেকে 20 হলেই মারতো। অন্যের উপর রাগ হলে সে রাগ আমার উপরে মেটাতো। আমাকে আমার সৎমা আর বাবা কথায় কথায় খালি মারতো। ওরা না আমাকে ভাত খেতে দিত না। আমি মার খাওয়ার ভয় আর ভাত খাওয়ার লোভে এখানে কুকুরের মতো পড়ে আছি। আপনিও মারবেন, মারুন। আপনি মারলেও আপনারা এখানে থাকলে আমি ভাত খেতে পারবো। যত কিছু হয়ে যাক, আমি এখান থেকে যাব না। ওয়াসেম তৃষ্ণার কথা শুনে তৃষ্ণা চুলের মুঠি ছেড়ে দেয়। খুব ইচ্ছে করে তার, কেন জানি তৃষ্ণার চোখের পানিটুকু মুছে দিয়ে বলতে। তোকে এখান থেকে যেতে হবে না, তুই থেকে যা এখানে। তৃষ্ণা ওয়াসেমকে চুপ থাকতে দেখে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। বিছানার চাদরটা ধুয়ে দিতে হবে যে। তৃষ্ণা এগিয়ে গিয়ে নিচে পড়ে থাকা বিছানার চাদরটা হাতে নিয়ে বেরিয়ে যেতে নেয়। তখনই ওয়াসেম তৃষ্ণাকে পেছন থেকে ডেকে ওঠে। তৃষ্ণা, দাঁড়া। তৃষ্ণা ওয়াসেমের ডাকে দাঁড়িয়ে পেছনে ফিরে চেয়ে প্রশ্ন করে। বলুন। ওয়াসেম তৃষ্ণাকে ইশারা দিয়ে নিজের কাছে বসতে বলে। তৃষ্ণা ওয়াসেমের কাছে চুপচাপ এসে দাঁড়ায়। মন চায়নি আসতে, কিন্তু না এসে তো বাঁচার পথ নেই, তাই এসেছে। না এলে যদি মারে। তৃষ্ণার হাত টেনে ধরে ওয়াসেম তাকে নিজের পাশে বসায়। তৃষ্ণা বিস্ময় নিয়ে বসে গিয়ে ওয়াসেমকে জিজ্ঞাসা করে। কিছু প্রয়োজন আপনার? কিছু বানিয়ে দেব? কিছু ধোয়ার আছে? ওয়াসেম তৃষ্ণার দিকে তাকিয়ে মাথা নাড়ায়। না, প্রয়োজন নেই। তাহলে ডাকছেন কেন? ইচ্ছে হয়েছে ডেকেছি। তুই আমার চাকর, তুই এত প্রশ্ন কেন করছিস? চুপচাপ বসে থাক। তৃষ্ণা আর কথা বাড়ায় না, চুপ করে ওয়াসেমের ধরা নিজের হাতের দিকে তাকিয়ে থাকে আর মনে মনে ভাবে। যে হাত দিয়ে আপনি আমার হাত ধরেন সব সময়, যে হাত দিয়ে আমার বাহু চেপে ধরেন, থুতনি চেপে ধরেন, সে হাত দিয়ে অন্য নারীকে ছুলেন, তার সুখের কারণ হলেন। তৃষ্ণাকে নিজের হাতের দিকে তাকাতে দেখে ওয়াসেম প্রশ্ন করে। কি দেখিস? অন্য নারীকে ছোঁয়ার হাত দেখি। তৃষ্ণা আনমনে কথাটা বলে দেয়, তবে পরক্ষণে ওয়াসেম কিছু শুধানোর আগেই বলে ওঠে। না না না, কিছু না, এমনি দেখছি, কিচ্ছু না। ওয়াসেম তৃষ্ণার ভয় দেখে তাচ্ছিল্যের সুরে বলে। তুই খুব বোকা তৃষ্ণা। আমার মতো মানুষের সাথে জীবন কাটানোর স্বপ্ন দেখছিস? তুই বড্ড বোকা তৃষ্ণা। তৃষ্ণা ওয়াসেমের কথা শুনে দৃষ্টি নিচু করে বলে। আমি স্বপ্ন দেখি না আপনার সাথে জীবন কাটানোর। আমি শুধু একটু মার আর গালমন্দ থেকে নিজের জীবনটাকে বাঁচাতে চাই। আমার সাথে থাকলে এমন জীবন পাবি না। আপনি গালি দিলেও সমস্যা নেই, মারলেও সমস্যা নেই। আপনার এখানে থাকলে আমি ভাত খেতে পারি, শান্তিতে ঘুমাতে পারি, এতটুকুই যথেষ্ট আমার জন্য। ওয়াসেম তৃষ্ণার কথায় তার দিকে তাকায়। হয়তো বা একটু হলেও সে বুঝতে পারে তৃষ্ণা একটু ভালো থাকার লোভেই আছে এখানে। সে নিজের দাড়িতে হাত বুলিয়ে তৃষ্ণাকে জিজ্ঞাসা করে। আচ্ছা, আমি যদি দড়িটা কেটে চাপদারি করি তাহলে কেমন হবে? এটা শুনে তো তৃষ্ণা তবদা খেয়ে যায়। ওয়াসেম তাকে জিজ্ঞাসা করছে দাড়ি কাটলে কেমন লাগবে তাকে। তৃষ্ণা মাথা তুলে ওয়াসেমের দিকে তাকায়। সত্যি তাকে। তৃষ্ণা আমতা আমতা করে মাথা নাড়ে। ভালো লাগবে। ওয়াসেম এটা শুনে তৃষ্ণার দিকে বিরক্তি নিয়ে চায়। শুধু ভালো লাগবে বললো কেন? অন্য কিছু কেন বললো না? সুন্দর লাগবে বললেও তো পারত। ওয়াসেম তৃষ্ণার হাত ছেড়ে দেয় আর বলে। যা গিয়ে এই নাপাক চাদর ধুয়ে দে, যা। এটা বলে ওয়াসেম নিজেই উঠে চলে যায় রুম থেকে। তৃষ্ণা বুঝতে পারে না এতদিন পর
এই প্রথম এত সুন্দর ব্যবহার কি জন্যে করলো ওয়াসিম তার সাথে। তৃষ্ণা মনে মনে বলে, মানুষ হয়ে জন্ম নিলাম ঠিকই, কিন্তু কপালটা কুকুরের চেয়ে অধম। এক বেলার ভাতের জন্য মানুষের পায়ের কাছে পড়ে থাকতে হয়। আমার তো রক্ত মাংস সম্পর্ক বলতে কিচ্ছু নেই, তাই এই সংসারে লাঠিঝাঁটা এখন আমার আপন। আমার পেটে খিদেই তো আমার সবচেয়ে বড় দুশ্মন। যা লোভী তো দিনের পর দিন বিহায় উপাধি পেয়ে যাচ্ছি। শিকদার বাড়ির উঠোনে এখন তুমুল হট্টগোল। বিশাল স্পিকারে কান ফাটানো গান বাজছে। একে একে সবাই সেজেগুজে গাড়িতে উঠছেন কমিউনিটি সেন্টারে যাওয়ার জন্যে। চারিদিকে শুধুই মানুষের কোলাহল। নাঝা নিজেদের বারান্দায় দাঁড়িয়ে নিষ্পলক চোখে নিচেরই কর্মযজ্ঞ দেখছে। বিবিজান তাকে বিয়েতে নিয়ে যাননি, অবশ্য না নিলেও নাঝা হয়তো যেত না, কিন্তু তিনি সরাসরি বারণ করে দিয়েছেন। বারণ করার অবশ্য যথেষ্ট কারণও আছে। গতকাল গায়ে হলুদে নাঝাকে দেখে অনেকেই বাড়ির আত্মীয় ভেবে বিয়ের প্রস্তাব দিয়ে বসেছিল। তৌসির তো এসব দেখে রেগে মেগে লাল নীল হয়ে তাকে তখনই অনুষ্ঠান থেকে নিয়ে এসেছিল। এই ঘটনার পর তাকে আর বিয়েতে নেওয়া হচ্ছে না। আসলে হাজার মানুষের ভিড়ে এত সুন্দরী মেয়েকে দেখলে 100 জনের মধ্যে 10 জন তো বিয়ের প্রস্তাব দেবেই, এটাই তৌসিরের ভয়। নাঝা এখনও ঠায় দাঁড়িয়ে আছে। ভেবেছিল সেন্টারে গেলে হয়তো নিজের বাড়ির লোকের সাথে দেখা হতো। তালুকদারদের কেউ না কেউ তো নিশ্চয়ই দাওয়াত রক্ষা করতে আসতেন সেখানে। হঠাৎ নিচ থেকে তৌসিরের গলা একটু বেশি জোরে শোনা গেল। কাজের লোকদের ধমকাচ্ছে সে, মুখে অকথ্য গালিগালাজ, কারো কাজে ভুল হলেই চিৎকার করে উঠছে। বেশ কিছুক্ষণ এমন হট্টগোল চলার পর ধীরে ধীরে প্রায় সবাই চলে গেলেন। এখন শুধু তৌসির, রুদ্র আর বাড়ির কিছু পালোয়ান বাকি। যাওয়ার ঠিক আগ মুহূর্তে তৌসির একবার রুমে আসে, দেখে নাঝা বারান্দার কিনারে দাঁড়িয়ে আছে। সে ধীর পায়ে গিয়ে নাঝার পাশেই দাঁড়ায়। নাঝা তার উপস্থিতি টের পেলেও তাকায় না, আগের মতোই নিচের দিকে তাকিয়ে রয়। তৌসির মাথা কাত করে কিছুক্ষণ নাঝার দিকে তাকিয়ে তার মতিগতি বোঝার চেষ্টা করে, কিন্তু না, কিছুই বুঝতে পারল না। ব্যর্থ হয়ে তৌসির নিচু গলায় বলে, আমি যাচ্ছি, বিয়া পড়ানো শেষ হলে চলে আইমো। ডরাই বা একা? নাঝা সোজা উত্তর দেয়। না। তৌসির ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করে, যাই আমি? যান। তৌসির বিরক্ত হয়ে বলে, চুত মারানি সিনাল, এমনি করে কথা কস কেন? সুন্দর করে কথা কস না কেন? নাঝা দাঁত চেপে মুচকি হেসে তৌসিরের দিকে তাকায়, তারপর নাটকীয় ভঙ্গিতে বলে, মহারাজা আপনার জয় হোক। মহামান্য আপনি যান, আমি ভয় পাবো না, যাহাবো না। আপনার একা যেতে কষ্ট হবে হুজুর, যদি হয় আমাকে দয়া করে একটু বলুন, আমি প্রয়োজনে আপনাকে কোলে তুলে দিয়ে আসবো শাহেনশাহ। নাঝার এমন ফাজলামি দেখে তৌসির অবাক হয়ে বলে, কি তালো তোর সাউয়াজিন ভর করলো নাকি? এমনি কথা কস কে? নাঝা এক হ্যাচকা টানে তৌসিরের কলার ধরে নিজের কাছে নিয়ে আসে। তার চোখে চোখ রেখে রুক্ষ গলায় বলে, যান, যেদিকে যাবেন যান, আমার মেজাজটা বিগড়ায়েন না প্লিজ। তৌসির নাঝার কাছ থেকে নিজের কলারটা ছাড়ানোর চেষ্টা করতে করতেই বলে, ধুর বেটি স্যার, আমার নয়া পাঞ্জাবিটা বিবিজান বিয়ের জন্য কিনে দিয়েছে, ছিঁড়ে যাইবে তো। নাঝা তৌসিরের কলার ছেড়ে দিয়ে বলে, যান এখান থেকে, তাড়াতাড়ি আসবেন, বাড়িতে আপনাকে ছাড়া বিরক্ত লাগে সব। শেষের কথাটা নাঝা আনমনে বলে ফেলে। নিচে থেকে ডাক আসে তৌসিরের, আর দেরি করার সময় নেই। তৌসির কোনো কথা না বলে পা বাড়ায়। ঠিক তখনই নাঝা ডেকে ওঠে। তো সে শুনুন, তৌসির থেমে গিয়ে পেছনে ফেরে। বলো। আমি একটু জড়িয়ে ধরি আপনাকে। হঠাৎ এমন আবদার শুনে তৌসির হতবাক। নাঝা উত্তরের অপেক্ষা না করে তৌসিরকে শক্ত করে জড়িয়ে ধরে তার বুকে মাথা রাখে। তৌসির কাপা কাপা হাতে নাঝার পিঠে হাত রাখে, হালকা করে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করে, হঠাৎ কি হইল? নাঝা জোরে শ্বাস টেনে বলে, আমার না কিছু ভালো লাগে না, সব তিক্ত লাগে, শান্তি পাই না কোনো কিছুতেই। কিন্তু আপনার বুকে অনেক শান্তি মেলে আমার, তাই তো বললাম। এটাকে প্রেম বা ভালোবাসা ভাববেন না, কিন্তু আমি আপনাকে ঘৃণা করি এখন। তৌসির মৃদু হাসি আর মনে মনে ভাবে, কত বড় বেত্তমিজ মাইয়া, আমারে ঘেন্না করে আবার আমার বুকে শান্তির লাইগা মাথা রাখে। কিছুক্ষণ পর নাঝা তৌসিরকে ছেড়ে দিয়ে বলে, যান এবার। তৌসির নাঝার কপালে আলতো চুমু খেয়ে বিয়ের উদ্দেশ্যে রওনা হয়। নাঝা ঠায় দাঁড়িয়ে থাকে তার যাওয়ার পথে দিকে তাকিয়ে। জোহরের নামাজের পর নাঝা সবেমাত্র গোসল সেরে নামাজ শেষ করে ভাত খাওয়ার জন্য নিচে নামছে। সিঁড়ি দিয়ে নামতেই তার চক্ষু চড়ক গাছ। সদর দরজা হা করে খোলা, আর বাড়ির ভেতরে একের পর এক কালো পোশাক পরা লোক ঢুকছে। দৃশ্যটা দেখে নাঝার কলিজা শুকিয়ে যায়। সে এক দৌড়ে উপরতলায় চলে আসে। তাকে দৌড়াতে দেখে কালো পোশাক পরা গার্ডরাও তার পিছনে। নাঝা নিজের রুমে ঢুকে তড়িঘড়ি করে দরজা লাগিয়ে দেয়। ফোন হাতে নিয়ে কাঁপতে কাঁপতে তৌসিরের নাম্বারে কল দিতে থাকে।
নিচে প্রায় 7-8 জন লোক হবে, সবার মুখে মাস্ক। নাজার মনে একটাই চিন্তা, এরা নিশ্চয়ই ডাকাত। এদিকে তৌসির, রুদ্র, নাজিম চাচা আর তাদের 3 জন পালোয়ান তখনও বাড়ির পথে সেন্টারে বসে তারা হাসি ঠাট্টা করছে। এমন সময় গ্রামের একজন তৌসিরকে ফোন করে জানায় তাদের বাড়ির সামনে একটা কালো গাড়ি দাঁড়িয়ে আছে এবং কালো পোশাক পরা কিছু লোক সন্দেহজনক ঘোরাঘুরি করছে। খবরটা শুনে প্রথমে তৌসির ভাবছে এটা হয়তো নাঝারি কোনো প্ল্যান বা নতুন কোনো নাটক। তৌসিরের মোবাইলে নাঝার কল আসে, কিন্তু ফোন ধরতে ওপাশ থেকে নাঝার বুক ফাটা কান্নার আওয়াজ ভেসে আসে। তৌসির, কে এসেছে এখানে? তৌসির, ওরা কারা? কালো পোশাক পরা, মুখ ঢাকা কতগুলো লোক এসেছে, আমাকে তাড়া করছে, ওরা ডাকাত এসেছে তৌসির। তাওসির এবার নড়ে চড়ে বসে। সে নাজাকে শান্ত করার চেষ্টা করে বলে, তো তুমি শান্ত হও, একটু শান্ত হও। শোনো, ও রুমে দরজা ভাঙতে পারে। তুমি আলমারি থেকে আমার পিস্তলটা হাতে নিয়ে রুমে বসে থাকো, আমি আসতেছি। একদম শব্দ করবা না, আমি মাত্র 5 মিনিটে আইতেছি। নাজা আতঙ্কিত স্বরে পাল্টা জিজ্ঞাসা করে, আপনি আস্তে আস্তে, ওরা যদি আমার মেরে ফেলে তখন? না, এমন কিছু হইতো না, তুমি শান্ত থাকো। এই বলে তাওসির ফোন কেটে দিয়ে নাজিম চাচার উপর চড়াও হয়। চিৎকার করে বলে, বাইনচোদ গাড়ি চালা, দ্রুত চালা, আমার বউ কাঁদতাছে। এইটা ওর কোনো চাল না, তাড়াতাড়ি চালা, আমার বউর কিছু হয়ে যাবে। নাজার জানের ভয় এখন তুঙ্গে। সে তৌসিরের কথা মতো পিস্তল হাতে নিয়ে দরজার পাশে এসে দাঁড়ায়। বাইরে থমথমে নীরবতা, কেউ দরজা ধাক্কা দিচ্ছে না, কিন্তু হঠাৎই সেই স্তব্ধতা ভেঙে 2 জন লোক লাথি মেরে দরজাটা ভেঙে ঘরে ঢুকে পড়ে। নাজা তাদের সামনে দেখা মাত্রই ভয়ে কাঁপতে শুরু করে। পিস্তলটা তাদের দিকে তাক করে পেছনে যেতে যেতে বলে, আমার কাছ থেকে সরো, সরো, নয়তো শুট করে দেবো, সরো। লোকগুলো তার দিকে এগোয় না, কিন্তু সেই 7-8 জনের পেছন থেকে একজন বেরিয়ে আসে। কালো প্যান্ট, কালো স্যুট, ফর্সা চেহারা, ধূসর নীলচে চোখ, একদম ইংরেজদের মতো দেখতে। লম্বা চওড়া এক পুরুষ। তার চোখের দিকে তাকেই নাজা চিনতে পারে, এ তো লুসিয়ান, তার মামাতো ভাই, যাকে ছোটবেলায় দেখেছিল। লুসিয়ান নিজের টাই ঠিক করতে করতে নাজার সামনে এসে দাঁড়ায়, হেসে বলে, চলো নাচ, আমার সাথে চলো, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। নাজা পিস্তলটা শক্ত করে ধরে বলে, খবরদার, আর এক পা এগোবেন না, আমি যাব না আপনার সাথে। আপনি কেন এসেছেন? লুসিয়ান বিরক্তি মাখা হাসি দিয়ে বলে, পাকিস্তান একটা কাজ এসেছিলাম, তাই ভাবলাম এত কাছে যখন এলাম তখন সুইট হার্টটাকে নিয়ে যাই। চলো সুইট হার্ট, এখন থেকে তুমি মুক্ত। নাজা চিৎকার করে ওঠে, আমি আপনার সঙ্গে যাব না, বেরিয়ে যান এখান থেকে। আমি আমার শ্বশুর বাড়িতে ভালো আছি। তা তো জানি কত ভালো আছো, নাটক করতে হবে না ডার্লিং, তাড়াতাড়ি চলো। তুমি ভার্জিন নাও জানি, তারপর তোমাকে নিয়ে গিয়ে বিয়ে করব। 2 বছর পর আমাদের একটা সন্তান হবে। দেন আমরা এখানে এসে সবাইকে দেখিয়ে যাব। চলো। লুসিয়ানের মুখে এমন কুরুচিপূর্ণ কথা শুনে নাজা পিস্তল দেখিয়ে বলে, গুলি করে দেবো কিন্তু, চলে যান এখান থেকে। নাজা কিছু করার আগে লুসিয়ান হাত দিয়ে ইশারা করে। পাশ থেকে একজন নাজার হাতে গুলি করে, সাথে সাথে নাজার হাত থেকে পিস্তল পড়ে যায়। গুলিটা আসল ছিল না, রাবার বুলেট ছিল, কিন্তু হাতের তীব্র ব্যথায় নাজা চিৎকার করে ওঠে। লুসিয়ান এই সুযোগে নাজার হাত টেনে ধরে তাকে নিয়ে যেতে শুরু করে। সে বলতে থাকে, চলো তাড়াতাড়ি চলো সুইটহার্ট, নাচ। লুসিয়ান টানতে টানতে নাজাকে বাড়ির বাইরে গাড়ির কাছে নিয়ে আসে। নাজা যেতে চায় না, দরজার চৌকাঠে লটকে থাকার চেষ্টা করে, কিন্তু এতগুলো পুরুষের শক্তির সাথে সে কি আর পারে? বাঁচার জন্য সে লুসিয়ানের হাতে কামড়ও দেয়, কিন্তু তাতে কোনো কাজ হয় না। নাজা হু হু করে কেঁদে ওঠে। আমাকে নিয়ে যেও না। আমি আমি আমার তৌসিরের সাথে থাকবো। আমি আমি তৌসিরের সাথে থাকতে চাই। আমাকে আমার মতো থাকতে দাও। তৌসিরের নাম শুনে লুসিয়ানের চোখে রাগের আগুন জ্বলে ওঠে। রাগে ফুঁসতে ফুঁসতে সে বলে, তোর দোষের তোরে কবর দিব। নাজা চিৎকার করে বলে, আমার তৌসির আসলে কিন্তু জ্যান্ত যেতে পারবি না তুই। ছাড় আমায় কুত্তা। তোর প্রেম লাগবে না আমার। আমি আরেকজনের বউ, ছাড় আমায়। নাজার মুখে এমন গালি শুনে লুসিয়ান ঠাস করে তাকে একটা থাপ্পড় মারে, তারপর এক ধাক্কায় গাড়ির সিটে ছুঁড়ে মারে এবং নিজে তার পাশে উঠে বসে। ড্রাইভারকে গাড়ি স্টার্ট দেওয়ার ইশারা দেয়। নাজা চিৎকার করে ওঠে, আমাকে ছাড়ুন লুসিয়ান, আমি যাব না। লুসিয়ান নাজার দিকে তাকিয়ে নোংরা হাসি হেসে বলে, তোর সাথে তোর সেকেন্ড বাসরটা কি বিয়ে করে করব নাকি এখনই করে নিব? বিয়ের আগে বল কি করব? একটা আওয়াজ বের করলে এখানে বাচ্চার মা বানিয়ে দিব। নাজা লুসিয়ানকে পাল্টা থাপ্পড় মেরে বলে, আ- আমার সাথে এসব বলবেন না, আমি তৌসির শুধুমাত্র তার। লুসিয়ান নাজার গাল শক্ত করে চেপে ধরে দাঁত কড়মড় করে বলে, এত পীড়িত তোমার, পীড়িত ছুটিয়ে দিব। একবার ইংল্যান্ড যাই তোকে নিয়ে। নাজা লুসিয়ানের হাত সরিয়ে দিয়ে গালি দিয়ে ওঠে।
এই কুত্তা, ছবি না একদম আমায়। জানোয়ার, তুই একটা কাপুরুষ পরের বউকে নিয়ে চলে যাচ্ছিস। শয়তান কোথাকার, ছাড় আমায় বলছি। আহ আমাকে কেউ বাঁচাও। এই বলে নাজা গাড়ির দরজায় লাথি দিতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে গাড়ি ব্রেক কষে থেমে যায়, কারণ সামনে তাদের পথ আটকে দাঁড়িয়ে গেছে তৌসিফদের গাড়ি। তাদের গাড়ি দেখেই নাজা চিৎকার করে ওঠে। তৌসিফ, আপনি এসেছেন? তৌসিফ দাঁত চেপে লুঙ্গির কোমরের ভাঁজ থেকে নিজে লোহার চাপাতি বের করে গাড়ি থেকে নামে। তার চোখে খুনির দৃষ্টি। এটা দেখে লুসিয়ানো নিজের কোমরে গোজা বেরেটা 92 FS বের করে গাড়ি থেকে নামে। আজ তার উদ্দেশ্য তৌসিরকে মেরে নাজাকে নিজের করে নেওয়া। লুসিয়ান গাড়ি থেকে বের হতে নাজা বেরিয়ে আসে। সে তৌসিরকে সামনে দেখে মনে হয় প্রাণ ফিরে পায়। নাজা এক দৌড়ে তৌসিরের কাছে যেতে চায়, কিন্তু লুসিয়ান তার হাত চেপে ধরে তাকে যেতে দেয় না। নাজার হাত চেপে ধরে তাকে নিজের কাছে টেনে নেয় আর বলে, কোথায় যাচ্ছিস তুই আমার? নাজা লুসিয়ানের এই আচরণে তার দিকে বন্যী শিখা দৃষ্টিতে তাকিয়ে চিৎকার করে ওঠে। লুসিয়ান, ছাড়ুন আমায়, আমি ম্যারিড, বোঝার চেষ্টা করুন। তৌসিফ তাদের দিকে এগোচ্ছিল, কিন্তু নাজার কথা শুনে তার পা থেমে যায়। আপনা আপনি চরণ সামনে এগোয় না। আর লুসিয়ান তার কোনো শত্রু নয়। নাজা তাকে চেনে। এটা নিশ্চয়ই নাজার কোনো চক্রান্ত, নিশ্চিত নাজার চক্রান্ত। নাজা লুসিয়ানের হাত খামচে ধরে নিজেকে ছাড়িয়ে নিয়ে তৌসিরের সামনে গিয়ে দাঁড়ায়। কোনো প্রকার কথা না বলেও তৌসিরকে আঁকড়ে ধরে তৌসিরের বুকে মুখ গুজে দেয়। ভয়ে তার হাত পা কাঁপছে। ভয়টা কি? ভয়টা এই, যদি তৌসির না আসতো তাহলে হয়তো আবারও সে মরতো। এই লুসিয়ান একটা সাইকো। এই সাইকো থেকে তৌসির শতগুণে ভালো নাজার কাছে। নাজা তৌসিরকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। তার কান্না তৌসির এবার বিশ্বাস করতে পারে না। বিশ্বাস করতে গিয়ে বারবারই দ্বন্দ্বে পড়ে যায়। পুরনো কথা মনে দাগ কাটতে শুরু করে। তৌসির এক পর্যায়ে নাজাকে ঠেলে দূরে সরিয়ে দিয়ে বিষাক্ত সুরে বলে ওঠে, মাগি গিরি করতেছিস মাগি? সিনাল তুই একটা আস্ত সিনাল। তুই হলি বিশ্ব সিনাল। নিজের লাঙ্গের লগে ভাইগা যাওয়ার পথে ধরা পইরা নাটক করতেছিস। প্রেম চোদাস তুই। তৌসিরের এই কথাগুলো শুনে নাজা হু হু করে কেঁদে ওঠে। চাপটে গিয়ে তৌসিরের গলা জড়িয়ে ধরে সে আবারও বলে, বিশ্বাস করুন, আমি জানি না এই সম্পর্কে। আমি মানছি লুসিয়ান আমার মামাতো ভাই, কিন্তু আমার তার সাথে কোনো সম্পর্ক নেই। আমি এবার গাদ্দারি করিনি, বিশ্বাস করুন। কিন্তু তৌসির তাকে বিশ্বাস করে না। সে তাকে আবারও নিজের থেকে ছাড়িয়ে দূরে ঠেলে দিয়ে বলে, মিথ্যা বলিস না, তুই আস্ত একটা মাগি। এটা আমি ভালো করেই জানি। নাজা স্তব্ধ চোখে তৌসিরের দিকে তাকিয়ে থাকে। পায়ের নিচের মাটি সরে যাচ্ছে তার। তৌসির তাকে বিশ্বাস করছে না। এখন কি করবে সে? কি করে বিশ্বাস করাবে? দুনিয়া যে উল্টে যাচ্ছে তার। লুসিয়ান এই সুযোগে নাজার হাত ধরে নিজের কাছে টেনে নেন, হাসতে হাসতে বলে, আমার সাথে চল, আমি তোকে একটা বেটার লাইফ দিব। যে লোক নিজের স্ত্রীকে পর মানুষের সামনে এমন বিচ্ছিরিভাবে গালি দিতে পারে, সে তোকে কিভাবে খুশি রাখবে? আমার সঙ্গে চল সুইটার্ট, আমি তোকে সুখ দিব। লুসিয়ানের কথা নাজা শুনছে না। লুসিয়ান তাকে নিজের কাছে টানলেও সে এক দৃষ্টিতে শুধু তৌসিরের দিকে তাকিয়ে আছে। তার কালচে সবুজ নয়নায় শুধু একটাই প্রশ্ন, আমাকে এতটা অবিশ্বাস করলেন আপনি? আমার আপন আপনি হলেন না? আমাকে একটু ভরসা করলেন না? আমি কি খুব নিকৃষ্ট? আমি কি বিশ্বাসের এতটাই অযোগ্য? আজ আমি থাকতে চাইলাম, অথচ আপনি রাখতে চাইলেন না। আমি সব দিকেই শূন্য হলাম। আমি শুধু এ জীবনে শূন্যতাই বইলাম। লুসিয়ান কথাগুলো বলে নাজার গালে নিজের ঠোঁট ছোঁয়াতে নেয়। তৌসির নাজার চোখের দিকে তাকিয়ে তার অসহায় দৃষ্টি, অসহায় চাহনি দেখে আর সহ্য করতে পারে না। চিলের মতো এগিয়ে এসে এক হাতে নাজার হাতের বাহু টেনে ধরে অন্য হাতে লুঙ্গির কোচায় মুঠোয় নিয়ে লুসিয়ানের কাঁধে সজোরে একটা লাথি মারে। তার থেকে নাজাকে ছিনিয়ে একটানে নিজের বুকে জড়িয়ে ধরে। নাজেম চাচা আর মিনহাজ মামা কোনো কথাবার্তা ছাড়াই লুসিয়ানের পিছনে দাঁড়িয়ে থাকা সব গার্ডদের হেডশট দিয়ে একসাথে তাদের মাটিতে লুটিয়ে ফেলেন। এরা হলেন পুরনো খিলাড়ি। এদের সাথে কি আর বাচ্চা কাচ্চা সমান মানুষ খেলায় মেতে উঠতে পারে? এই যে মুহূর্তে লুসিয়ানকে একা করে দিয়েছে একদম শূন্য। নাজা তৌসিরের বুকে থাকতে চায় না, আর তার ভীষণ অভিমান জমে, ভীষণ। সে সরে যাওয়ার জন্য ছটফট করে উঠে বলে, আমায় ছাড়ুন। যে আমাকে বিশ্বাস করে না তার বুকে আমার কোনো স্থান নেই। ছাড়ুন আমায় বলছি। তৌসির নাজাকে ঝাঁকিয়ে তুলে তার দিকে তাকিয়ে বলে, কই তোরে, চুপ থাক, কথা বলিস না। আমার বুক ছাড়া দিতে কোনো শান্তির স্থান আছে নাকি তোর? এটা বলে কোমরে গোজা চাপাতিটা বের করে লুসিয়ানের দিকে ছুঁড়ে মারতে নেয় তৌসির, কিন্তু নাজা তার হাত চেপে ধরে বলে ওঠে, তৌসির, ওনাকে মারবেন না দয়া করে। আমার মামার একটা মাত্র সন্তান তিনি। মারা গেলে আমার মামা আর মামি আমাকে দোষ দেবে, আমার না মানা মাকে দোষ দেবে তারা। ছেড়ে দিন আমায়, একটু আপন ভাবলে ছেড়ে দিন তাকে। তৌসির নাজার কথায় চাপাতিটা নামিয়ে বলে, কেন ছাড়বো? কেন? ও তোকে নিতে চেয়েছিল, আর তুই ওর প্রতি দরদ দেখাস? নাজা ঢোক গিলে বলে, আমাকে নিয়ে যেতে পারতো না। আমি জানতাম আপনি হাসবেন।
প্রাণটা ভিক্ষা দিয়ে দিন না আমার জন্য হলেও, নয়তো মেরে ফেলুন। এমনিতেও এমন শহর না থাকাই উত্তম। লুসিয়ান নিজের গান তৌসিরের দিকে তাক করে গুলি করার উদ্দেশ্যে, কিন্তু তার আগেই টাস করে শব্দে উঠে। লুসিয়ানে হতেই কেউ পিছন থেকে গুলি করে দেয়। লুসিয়ানের হাত থেকে গান পড়ে যায়, গলগলিয়ে লাল উষ্ণধারা বইতে থাকে। নাজহাত তৌসির পিছনে তাকিয়ে দেখে গুলিটা বিবিজান করেছেন। বিবিজানের পাশে নাজহার বাবা আর ইকরাবের বাবা দাঁড়িয়ে আছেন। নাজহার বাবা তাড়াতাড়ি সামনে এসে লুসিয়ানের সামনে বসেন আর বলেন, লুসিয়ান, তুমি এখান থেকে চলো, নয়তো মৃত্যু নিশ্চিত। তাড়াতাড়ি ওঠো, তুমি আমার অতীত। আমি চাই না আমার সামনে তোমার মরণ হোক। তৌসির নাজহাকে ছেড়ে এগিয়ে এসে বলে, ওকে মরতে হবে। ও আমার বউ দেখে হাত বাড়িয়েছে, ওকে মরতেই হবে। এটা বলে তৌসির লুসিয়ানের কলার চেপে ধরে তাকে টেনে নিয়ে যেতে থাকে তাদের বাড়ির পিছনের দিকে। তার পিছনে পিছনে উপস্থিত সবাই ছুটেন। বিবিজান, নাজিম চাচার মিনহাজ মামা আরেক ভয়ে আছেন। এখন নাই তালুকদারের সামনে তৌসির ট্রমার মধ্যে চলে যায়। লুসিয়ান আহত অবস্থায় অনেক চেষ্টা করে নিজেকে ছাড়াতে, কিন্তু পারে না। তৌসির তাকে বাড়ির পিছনে কবরস্থানে নিয়ে যায়, যেখানে অনেকগুলো খালি কবর খুঁড়ে রাখা হয়ে থাকে প্রয়োজন পড়লেই কাউকে মাটি চাপা দিতে। তৌসির একটা কবরে লুসিয়ানকে ফেলে দেয়, তাকে জ্যান্ত কবর দিয়ে দেওয়ার জন্য। কবরে পড়ে রাখা কোদাল দিয়ে উপর থেকে মাটি ফেলতে থাকে। নাজা পিছন থেকে চিৎকার করতে শুরু করে। তৌসির ছেড়ে দিন, দয়া করে ছেড়ে দিন। তাকে বিবিজান সামনে এগোতে দিচ্ছে না। নাজাকে তিনি ধরে রেখেছেন। নাজা চিৎকার করছে, বিবিজানের পায়ে পর্যন্ত পড়ছে, তারপরেও তিনি কিছু করছেন না। তৌসির লুসিয়ানকে অর্ধ কবর দিয়ে দিয়েছে। নাজা না পেরে নিজের বাবার দিকে তাকিয়ে বলে, আব্বা তুমি কিছু করো, আব্বা তৌসিরকে বাধা দাও, আমায় ছেড়ে দিতে বলো। আমি আমার উন্মাদকে সামলে নেব, আমাকে ছাড়িয়ে দাও। কিন্তু কেউ তার কথার তোয়াক্কা করেন না। তারাও চান লুসিয়ান মরে যাক। নাজিম চাচা, মিনহাজ মামা সবাই গিয়ে হাত লাগিয়ে লুসিয়ানকে জ্যান্ত কবর দিয়ে দেন। বিবিজানের পায়ে লুটিয়ে পড়েও নাজায় অনিবার্য মৃত্যু আটকাতে পারল না। তৌসির যা করেছে তা হয়তো ন্যায়সঙ্গত, কিন্তু তার মামার যে আর কোনো সন্তান নেই। নাজা জানে কত দীর্ঘ প্রতীক্ষার আকুতির পর লুসিয়ান তাদের ঘরে এসেছিল। নাজা শুনেছিল কত কষ্ট, দীর্ঘশ্বাস আর কত জনমের হাহাকারের পর লুসিয়ান তাদের কোল আলো করে এসেছিল। কত যত্নে, কত মমতায় তিল তিল করে গড়ে তোলা সেই জীবন, সেই করুণ ইতিহাস জানতো বলেই নাজা চেয়েছিল তাকে রক্ষা করতে। কিন্তু হায়রে মানুষের ভাগ্য, যাকে সে বাঁচাতে চাইল সেই লুসিয়ান নিজেই তো নিজের মরণ পরোয়ানা হাতে নিয়ে জমের দুয়ারে এসে দাঁড়ালো। বাতাসে আজ শুধু দীর্ঘশ্বাস। নাজার মনে হচ্ছে তার হাত দুটি মনে হয় অদৃশ্য রক্তে রঞ্জিত। এই নিয়ে দ্বিতীয়বার সে কারোর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো। বিবেক তাকে দংশন করছে। এত পাপ, এত বড় দায়ভার নিয়ে সে লোকালয়ে মুখ দেখাবে কি করে? এই বিদীর্ণ আত্মার কলঙ্কিত নিয়তি নিয়ে বেঁচে থাকা কি মৃত্যুর চেয়ে অধিক যন্ত্রণার নয়? পাটোয়ারি বাড়িতে আজ এক অনর্থ ঘটে গেল। ঘটনাটি হলো, আজ ওয়াসেমের বাবা ইব্রাহিম সাহেবের বন্ধু সপরিবারে তাদের বাড়িতে বেড়াতে এসেছেন। সাথে তার ছেলে মেয়েও আছে। ছেলে একটা বড় কোম্পানির চেয়ারম্যান। তৃষ্ণাকে দেখে তারা তার পরিচয় জিজ্ঞাসা করেছিলেন। বাইরের কাউকে তৃষ্ণা যে তার স্ত্রী সেটা বলতে ওয়াসেম নিষেধ করেছিল। তাই সিতুজা পরিচয় করিয়ে দিয়েছে যে তৃষ্ণা তাদের আরেক মেয়ে। এখন তারা খাবার টেবিলে বসে খাবার খাচ্ছেন। তৃষ্ণা সিতুজার সাথে চুপচাপ খাবার পরিবেশন করছে। ওয়াসেমের বাবার বন্ধু মিস্টার এরশাদ খেতে খেতে তৃষ্ণার দিকে এক পলক তাকিয়ে ওয়াসেমকে বলেন, তা ওয়াসিম বাবা, বিয়ে কবে করছো? ওয়াসেম এই প্রশ্ন শুনে চুপচাপ খেতে খেতে বলে, জি আঙ্কেল, এসবে আমার ইন্টারেস্ট নেই। এটা শুনে এরশাদ সাহেব হেসে বলেন, তা তুমি নাই করো, কিন্তু বোনকে কবে বিয়ে দিচ্ছ? কথাটা তিনি তৃষ্ণাকে উদ্দেশ্য করেই বলেছেন। তৃষ্ণাকে তার বেশ মনে ধরেছে, তাকে ছেলের বউ করতে চান। তাই প্রসঙ্গ তুলে তিনি এবার সরাসরি ইব্রাহিমের দিকে তাকিয়ে বলেন, বন্ধু, তুমি যদি কিছু মনে না করো, তবে তোমার মেয়েকে আমার ছেলে আয়রাদের জন্য ঘরে তুলতে চাই। মেয়েটি খুবই মিষ্টি, আমার আয়রাদেরও পছন্দ হয়েছে। এটা শুনে ইব্রাহিম সাহেবের বিষম লেগে কাশি উঠে যায়। তৃষ্ণার ভয় হতে শুরু করে, ওয়াসেম যদি কিছু বলে এখন। ওয়াসেম এটা শুনে এক পলক তাকায় তৃষ্ণার দিকে, আরেক পলক আয়রাদের দিকে, তারপর চুপচাপ হাত ধুয়ে খাবারের প্লেট ঠেলে উঠে যায়। তারা কেউ কিছু বুঝতে না পেরে সিতুজার দিকে তাকিয়ে বলেন, ওয়াসিম এটা শুনে উঠে গেল যে? সিতুজা কি বলবে বুঝতে না পেরে একটা অস্বস্তিকর অবস্থায় পড়ে যান। তাই শেষমেশ সত্যিটা বলে দেন, আসলে আসলে তৃষা আমার মেয়ে না, সে আমার ছেলের বউ। সিতুজা ওয়াসেমের জন্য খাবারের ট্রেটা তৃষ্ণার হাতে তুলে দেন। ছেলেটা তার এখনো কিছু খায়নি। ভালো মতো উঠে গেল রাগ দেখিয়ে। তৃষ্ণা যে এবারের বউ, এই পরিচয়টা জানার পর এরশাদরা বেশ লজ্জার বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিলেন। অবশ্য সিতুজা পরিস্থিতি সামাল দিতে চটজলদি প্রসঙ্গ পাল্টে ফেলেন। কম্পমান হাতে
খাবারের ট্রেনে ধীর পায়ে ঘরে প্রবেশ করে তৃষ্ণা। বুকের ভেতরটা মনে হচ্ছে কামারশালার হাঁপড়ের মতো ওঠানামা করছে। অজানার ভয়ে হৃৎপিণ্ডে হাতুড়ি পেটার শব্দ হচ্ছে। তৃষ্ণা ঘরে ঢুকে দেখতে পায় ওয়াসেম বিছানায় বসে আছে, দৃষ্টি তার স্ত্রীর সামনের দিকে। চোখে এক অদ্ভুত লালচে আভা ফুটে উঠেছে, কিন্তু তার রাগের নাকি কষ্টের বোঝা দেয় তৃষ্ণার পক্ষে। তৃষ্ণা কাঁপা কাঁপা হাতে খাবারের ট্রেটা ওয়াসেমের পাশে রাখে, কণ্ঠস্বর খাদে নামিয়ে কোনো মতে বলে, খেয়ে নিন, সারাদিন তো কিছুই পেটে পড়েনি আপনার। তৃষ্ণার কথায় ওয়াসেম ঘাড় ঘুরিয়ে তাকায়, দৃষ্টি তীক্ষ্ণ চোখের চাহনি দিয়ে ভস্য করে দেবে, কিন্তু আচমকায় অদ্ভুত এক শান্ত আর ঠান্ডা গলায় সে আদেশ করে বসে। খাইয়ে দে। এই হুকুম শুনে তৃষ্ণা দৃষ্টি নত করে নেয়। আজ সকালে শশা কাটতে গিয়ে ডান হাতের দুটো আঙ্গুল বেশ খানিকটা কেটে গেছে। কাটা জায়গায় নুন বা ঝাল লাগলে জ্বলে পড়ে যায়। তথাপি ওয়াসেমের হুকুম অমান্য করার সাহস তার নেই। এর আগেও এভাবে অনেকবার সে ওয়াসেমকে খাইয়ে দিয়েছে, আজও তার ব্যতিক্রম হবে না, দিতেই হবে। নিজের ভেতর হাজারো দ্বিধা আর সংকোচ চেপে রেখে সে ওয়াসেমের পাশে বসে হাত ধুয়ে ভাতের লোকমা মাখাতে শুরু করে। তরকারি ঝোল কাটা আঙ্গুলে লাগতেই তীব্র জ্বালায় শরীরটা শিউরে ওঠে, আঙ্গুলগুলো খাখা করছে যন্ত্রণায়। তাও সে অসহ্য ঝালায় মনোযোগ না দিয়ে সে ওয়াসেমের মুখের সামনে খাবার তুলে ধরে। ওয়াসেম নির্বিকার চিত্তে খাবার মুখে নেয়। তৃষ্ণা দাঁতে দাঁত চেপে আঙ্গুলের যন্ত্রণা সহ্য করে তাকে খাওয়াতে থাকে। ঠিক সেই মুহূর্তে দরজায় কড়া নাড়ার শব্দ। আয়রাত দাঁড়িয়ে আছে দরজার চৌকাঠে। আমি আসতে পারি? ওয়াসেম চিবানো থামিয়ে শান্ত চোখে আয়রাদের দিকে তাকিয়ে অনুমতি দেয়। আসুন। তবে তার দিকে তৃষ্ণা ফিরেও তাকায় না। কেন তাকাবে? সে পরপুরুষ, তার দিকে দৃষ্টিপাত করা পাপ অনুচিত। আয়রাত ধীর পায়ে এগিয়ে এসে আমতা আমতা করে বলে, ওয়াসেম, আই এম সরি। আসলে আমার বাবা জানতেন না যে উনি আপনার ওয়াইফ। প্লিজ কিছু মনে করবেন না। ওয়াসেম কথাটা শুনে মুহূর্তের জন্য চুপ হয়ে যায়। তার বুকের ভেতরটা দাউ দাউ করে জ্বলছে। এক অজানা ঈর্ষা আর অভিমানে ভেতরটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তৃষ্ণা তো তার, তাহলে সে কেন আয়রাদের কাছে যাবে? তৃষ্ণা চলে গেলে ওয়াসেম কার উপর রাগ ঝাড়বে? দিন শেষে কে তার এত নীরবে খেয়াল রাখবে? ওয়াসেম একবার আর চোখে তৃষ্ণার নত যেন মুখের দিকে তাকায়, তারপর নিজের তোলপাড় করা অনুভূতিগুলোকে আড়াল করে সম্পূর্ণ উল্টো একটা উত্তর দেয়। আরে সমস্যা নেই, ওকে তুমি বিয়ে করতে পারো। ও তো নামেই শুধু আমার স্ত্রী। আসলে আমি ওকে স্ত্রী বলেই মানি না। ও তো কুকুরের মতো পড়ে থাকে এখানে। তুমি চাইলে বিয়ে করে নিয়ে যেতে পারো। আমি ওকে ছুঁয়েও দেখিনি কখনো। ওয়াসেম ছুড়ে দেওয়া প্রতিটা শব্দ এক একটা তপ্ত শলাকা হয়ে তৃষ্ণার বুকে বিঁধতে থাকে। এক অসহ্য যন্ত্রণায় ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। মনে হচ্ছে অদৃশ্য কোনো হাত তার কলিজাটা ছিঁড়ে খুবলে নিচ্ছে শরীর থেকে। আকাশ ভেঙে পড়লেও বোধহয় তৃষ্ণা এতটা কষ্ট পেত না যতটা পেল ওয়াসেমের এই নিষ্ঠুর সম্ভাষণে। যন্ত্রণার অস্তিত্ব কেঁপে উঠছে। মনে হচ্ছে বুকের পাঁজরের হাড়গুলো মরমর করে ভেঙে কলিজাটা ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে। অবিশ্বাসের ঘোর কাটছে না তৃষ্ণার। এই মানুষটা, এই ওয়াসেম কি করে পারল এমন বিষাক্ত আঘাত করতে? একজন পরপুরুষের সামনে তাকে এভাবে পণ্য বানিয়ে দিল। আয়রাত বাকরুদ্ধ, সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। এমন কথা তো তার কাম্য ছিল না। পরিস্থিতি সামাল দিতে সে থতমত খেয়ে বলে, আচ্ছা, আমি যাই তাহলে। আয়রাত প্রস্থান করে। তবে যাওয়ার আগে এক পলক তৃষ্ণার দিকে তাকায়, এক তৃষ্ণার্ত হৃদয়ে দৃষ্টি নিয়ে তাকায়। হয়তো ও হয় মনে মনে প্রতিজ্ঞা করে, তোমাকে আমি নিজের করবো ইনশাল্লাহ। যে তোমার মূল্য দেয় না তার কাছ থেকে তুমি কি করবে? তৃষ্ণা ঠোঁট কামড়ে কান্না আটকানোর প্রাণপণ চেষ্টা করছে। চোখের জল গিলে নিয়ে পুনরায় ওয়াসেমের মুখে খাবার তুলে দেয়। আয়রাদের সামনে অন্তত কথাটা না বললেও পারত। কোনো স্বামী নিজের স্ত্রীকে অন্য পুরুষের হাতে তুলে দেওয়ার কথা এভাবে বলতে পারে? ওয়াসেম কি তবে তাকে এতটাই ঘৃণা করে? ওয়াসেম তৃষ্ণার নত হওয়া মুখের দিকে একটু ঝুঁকে জিজ্ঞাসা করে, তোর কি খুব কষ্ট হচ্ছে এরূপ কথা বললাম বলে? তৃষ্ণা এবার মুখ তুলে তাকায়, ঠোঁটের কোণে ঝুলিয়ে দেয় এক মেকি যন্ত্রণাকাতর হাসি। তিক্ত গলায় উত্তর দেয়, না তো, কষ্ট হবে কেন? আমি তো কুকুর, আর আমার মতো কুকুরের আবার কষ্ট অনুভব হওয়ার কোনো কথা নাকি? যা বলছেন ঠিকই বলছেন, ভুল তো কিছু বলেননি। তৃষ্ণার উত্তরে ওয়াসেম আর কোনো কথা বলে না, নিঃশব্দে উঠে চলে যায়। একটা বাক্য ব্যয় করে না সে। ওয়াসেম চলে যেতেই তৃষ্ণা হতাশার দীর্ঘশ্বাস ছাড়ে, শূন্য দৃষ্টিতে চারিদিকে তাকায়। কি ভয়াবহ তার নিয়তি, কি নিষ্ঠুর এই বেঁচে থাকা। তৃষ্ণার গাল বেয়ে তুই ফোটানো না জল গড়িয়ে পড়ে। সে সাবধানে জলটুকু মুছে নিয়ে নিজেই নিজেকে সান্ত্বনা দেয়। এক বিদ্রুপের হাসি হেসে বিড়বিড় করে বলে, থাক, আমি তো ভাতে লোভী কুকুরের চেয়েও হীন। আজ ভাগ্য এতটাই বিমুখ, এতটাই নিষ্ঠুর যে পথের কুকুরও আমাকে দেখে করুণার হাসি হাসবে। আর হাসবেই বা না কেন বলুন তো? আমার প্রাপ্য তো এটাই। আমার আমার সাথেই তো এমনটাই হওয়ার কথা, তাই না?
পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের ললাট লিখনে ঝুট ঝামেলা আঠার মতো লেগে থাকে, চাইলেও তা পিছু ছাড়ে না। শিকদার বাড়ির বাসিন্দারা এই তালিকার ঠিক শীর্ষে অবস্থান করে। বিপদ এদের ঘাট থেকে তো নামেই না, উল্টো মনে হয় বিপদ এদের ভালোবেসে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। আজকের দিনটাও তার ব্যতিক্রম নয়। ধ্রুব আর ইকরার বিয়েটা সবেমাত্রই নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। সবাই ভাবছে এবার অন্তত শান্তি মিলবে, কিন্তু বাড়ি ফেরার পথে বিপত্তি। যে জিন কিছুদিন আগে বিদায় নিয়েছিল সে আজ আবারও ভর করেছে সিমরানের ঘাড়ে। ঘরের ভেতর এখন থমথমে অথচ অদ্ভুত এক হাস্যকর পরিস্থিতি। তৌসির এসে দাঁড়ায় সিমরানের ঠিক মুখোমুখি। জিনের প্রভাবে সিমরানের দৃষ্টিতে এখন বুনো ভাব। তৌসির আর ধৈর্য ধরতে পারে না, জিনরূপী সিমরানের দিকে তাকিয়ে তিক্ত কণ্ঠে এসে বলে ওঠে, মা আমার জিন, তুই দয়া করে জুতার বাড়ি খেতে না চাইলে এখান থেকে ভাগ। তোর যন্ত্রণা সহ্য হয় না আমার। তৌসিরের হুমকি শুনে জিন দমে যাওয়ার পাত্র নয়। উল্টো সিমরানের বড় বড় চোখ দিয়ে কটমট করে তৌসিরের দিকে তাকায় সে। তারপর ঝাঁঝালো গলায় বলে, আগের বার মিষ্টি দিসনি, এবার মিষ্টি না দিলে যাবো না। জিনের এমন আবদার শুনে তৌসিরের মেজাজ চড়ে যায় সপ্তমে। একরাশ বিরক্তি আর তিক্ততা নিয়ে সে একবার চারিদিকে চোখ বুলিয়ে নেয়, যেন বিশ্বাসই করতে পারছে না পরিস্থিতিটা। তারপর কর্কশ গলায় জবাব দেয়, পয়সা মনে হয় তোর নানি সাউয়া দিয়ে আয়, যে তোর মতো সিনাল জিন রে আমি মিষ্টি খামো নিজের টাকা দিয়া। এমন গালি শুনে জিনের আত্মসম্মানে লাগে। সে তরপিয়ে উঠে বলে, তুই এত কিপটামি করিস কেন? তুই এত কিপটা কেন? অপমান আর সহ্য করতে না পেরে তৌসির দাঁত কিরমির করে এগিয়ে যায়। ঝট করে সিমরানের চুল টেনে ধরে রাগে ফুঁসতে ফুঁসতে বলে, হ সিনাল, আমি কিপটা, তুই দে পয়সা আমারে, তখন ছাইরা দি মনে কিপটামি। ঠিক সেই মুহূর্তে ঘরে ঢুকেন তৌসিরের বাবা। ছেলের মুখে এমন অকথ্য ভাষার পুত্রবধূর সাথে ধস্তাধস্তি দেখে তিনি স্থির থাকতে পারেন না। সোজা এগিয়ে এসে কষে এক চড় বসান তৌসিরের গর্দনায়। রাগে কাঁপতে কাঁপতে তিনি বলেন, তুই এই জিনিসের সাথে এত কথা বলস কেন? যা ঘরে যা, নয়তো জুতো খাবি। এত বড় হয়েও তো শয়তানি গেল না। তৌসিরকে বাবার হাতে মার খেতে দেখে ফাজিল জিনটা খিলখিল করে হেসে ওঠে, যেন বিরাট কোনো তামাশা দেখছে। এমন ভঙ্গিতে টিপ্পনি কেটে বলে, ছিছি, এত বড় পোলা হইয়া বাপের হাতে মাইর খাস? লজ্জা অপমানের রাগে তৌসিরের ফর্সা মুখ লাল হয়ে ওঠে। বাবার সামনে আর কিছু করার উপায় নেই দেখে সে সিমরানের চুল ছেড়ে দেয়, কিন্তু যাওয়ার আগে জিনের দিকে তাকিয়ে চাপা ক্ষোভ উগরে দিয়ে বলে, যদি তুই মানুষ হইতি তোর সাউয়া ফারাইতাম আমি, সিনাল কথাকার। কথাটা শেষ করেই তৌসির দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে আসে। সে জানে আর এক মুহূর্ত দেরি করলে বাবার ভারী হাতটা আবারও তার পিঠে এসে পড়তো। তবে অদ্ভুত ব্যাপার হলো, এত বড় বয়সে বাবার হাতে এই মার তার আত্মসম্মানে লাগে না, বরং মারের সেই জ্বলুনির মাঝে সে এক ধরনের তৃপ্তি খুঁজে পায়। আজকালকার দিনে কজন বাবার মেরুদণ্ড এত শক্ত যে ভরপুর যৌবনে পা দেওয়া ছেলের চোখে চোখ রেখে শাসন করবেন? চারদিকে তাকালে তৌসির দেখে বাবারা আজ সন্তানদের ভয়ে জুবুথুবু, পাছে ছেলে কিছু মনে করে। কিন্তু তৌসিরের বাবা আলাদা। তার গলার স্বর আজও ঘরের দেয়াল কাঁপায়। তার চোখের দিকে তাকালে আজও তৌসিরের ভেতরটা কেঁপে ওঠে। এই যে অসীম ক্ষমতা, ছেলের উপর এই যে অটুট অধিকার বোধ, এটাই তৌসিরের গর্ব। তার বাবা আজও এই সংসারের অবিসংবাদিত রাজা, যার সামনে মাথা নিচু করতে তৌসিরের কোনো কুণ্ঠা নেই। তৌসির আজও তার বাবার কাছে সেই ছোট্ট তৌসির। ইকরাকে বাসর ঘরে বসিয়ে দিয়ে ধ্রুব জিম্মায় বুঝিয়ে দিয়ে নিজের ঘরে পা বাড়ায় নাঝা। মনটা বিষাদে আচ্ছন্ন, এক তীব্র বিষক্রিয়া ছড়িয়ে পড়েছে শিরা উপশিরায়। চোখের সামনে জ্যান্ত একটা মানুষের মৃত্যু দেখার পর মস্তিষ্ক স্থির থাকে কি করে? বাপ চাচাদের সাথে আজ কোনো বাক্য বিনিময় হয়নি তারাও নিজেদের মতো প্রস্থান করেছেন। নাঝারও ইচ্ছে ছিল না কথা বলার। ঘরে এসে গোসল সেরে নিজেকে কিছুটা সামলে নেয়। সে চেষ্টা করে সবার সাথে স্বাভাবিক আচরণের, চেষ্টা না করেও তো উপায় নেই, কি করতে হবে। এইমাত্র ঘরে পা রাখার পর তৌসিরের দেখা মিলল, তার সেই কবর দেওয়ার পর আর মেলেনি। সদ্য গোসল সেরে ঘরে এসেছে তৌসির। ভেজা চুল থেকে টুকটুক করে পানি ঝরছে তার। কোমরে একখানা জরাজীর্ণ গামছা, লুঙ্গি জড়ানো, গায়ে ঠুসঠাস করে মাখছে ঝাঁঝালো সরিষার তেল। তৌসিরের শরীরটা বড্ড সুঠাম পরশুদীপ্ত। নাঝা যতবার দেখে দেহটা ততবারই এক অমোঘ আকর্ষণে আটকা পড়ে। আজও তার ব্যতিক্রম ঘটল না। সে আটকে পড়ল। আহত্যা কি এক বিস্ময়কর ব্যাপার, কি এক মুগ্ধ আকর্ষণ। মোহমুগ্ধ নয়নে সে তাকিয়ে থাকে তৌসিরের দিকে। তাকিয়ে থাকতে থাকতে অজান্তে এগিয়ে যায় দু এক পা নাঝা তৌসিরের দিকে। গামছার উপর লুঙ্গি জড়াতে জড়াতে নাঝার এই দৃষ্টি লক্ষ্য করে তৌসির লক্ষ্য করে বাঁকা হেসে বলে ওঠে, কি তালো সিনাল, এমনি আমার সাউয়ার দিকে তাকাই আসুস কেন? তৌসিরের এমন অশ্লীল সম্ভাষণে ভরকে যায় নাঝা। মুহূর্তে ঘোর কেটে যায় তার। সামান্য বিমোহিত হওয়ার সুযোগটুকু তার কপালে নেই। নাঝা চোখের চাহনি অন্যদিকে সরিয়ে নিয়ে বলে, কিছু না। এখন গোসল করলেন যে, এতক্ষণ কি করছিলেন?
তাওসির নিজের মনেই জবাব দেয়। এতক্ষণ তো ওই কোণে বর নিয়ে দৌড়াদৌড়ি করলাম, তাই এখনো করতেছি কেন? তোমার কোনো সমস্যা আমার গোসলে? কথাটা বলতে বলতে তাওসির নাজার দিকে এগিয়ে আসে। নাজা বিরক্তি প্রকাশ করে বলে, আমার সমস্যা হতে যাবে কেন? আমি শুধু জিজ্ঞেস করলাম। মনে হয় আপনি আমার কথা খুব শুনেন যে আমার সমস্যা হবে আর আপনি সেটার সমাধান করে দিবেন। তাওসির তীক্ষ্ণ চোখে নাজার মুখমণ্ডল পরক করতে করতে বলে। ঠ্যাস মারলা নাকি যে লুসিয়ানকে মারায়? নাজার ভেতরটা জ্বলে উঠে, মারছে মারছে তো আবার কড়া কথা বলছে। নাজা পাল্টা জবাব দেয়। শেষ মারবো কেন? আপনি তো পশুর মতো কাজ করলেন, জ্যান্ত কবর দিয়ে দিলেন। আমি কত আকতি করলাম, অথচ শুনলেনই না। এর থেকে বুঝলাম আমি কতটুকু মূল্যবান আমি আপনার জীবনে। আমাকে তো মানুষই মনে করেন না, আপনি মূল্য দিবেন কি করে? নাজার কথায় খানিকক্ষণ সময় নিয়ে নিশ্চুপ থাকে তাওসির, তারপর নিচু কিন্তু ভয়ঙ্কর গলায় বলে, বেশি প্রেম চোদাস না, নলে তোরে ওর পাশে জ্যান্ত কবর দেবো। ওর কথা বাদে অন্য কোনো কথা বললে বল। তাওসিরের এই আচরণটা মেনে নিতে কষ্ট হয় নাজার, কিন্তু আজ আরও প্রতিবাদ করে না। সেদিন বিবিজানের প্রহার আর আজকের এই অবিশ্বাস করার সাথে নিষ্ঠুরতা, সব মিলিয়ে নাজার মনের গহীনে অভিমানের পাহাড় জমতে থাকে। তাওসিরের এই হুমকিটুকু সে সেই অভিমানের খাতায় টুকে নেয় নিঃশব্দে। তারপর কোনো কথা না বলে ধীর পায়ে ওয়াশরুমের দিকে চলে যায়। আর কথা বলে খারাপ হবে না, রাগ করলে যদি সব হতো তবে আজ এই পরিস্থিতি তার দেখতে হতো না। তাই এ থাক না, অভিমানী শ্রেয় হয়ে থাক। তাওসির নাজাকে চুপচাপ চলে যেতে দেখে লুঙ্গির গিট শক্ত করতে করতে রুম থেকে বেরিয়ে নাজেম চাচার ঘরে আসে। আজ আসর জমে উঠেছে এখানে, সবাই নাজেম চাচার ঘরে বসে আছেন। তাওসির ঘরে ঢুকে নাজেম চাচার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেয়। আমাদের যে মাল দেওয়ার কথা সেটাই আইছে থাইল্যান্ড থেকে। রুদ্র মালের কথা শুনে একরা হতাশা নিয়ে বলে, মাল তো দূরের কথা, ভালো আসেনি, কি কমু? তাওসির ভ্রু কুচকে ঘরে ঢুকতে ঢুকতে বলে, কি কস? এখনো দেয় নাই? আমাকে তো ইন্ডিয়াও যাইতে হইব, এর আগে সব নিয়ে রাখতে হইব। নাজেম চাচা বিছানার এক কোণে বসে ক্যালকুলেটরে বিয়ের যাবতীয় খরচের হিসাব করছেন। তৌসিরের কথায় তিনি মুখ না তুলেই বলেন, আরে দিতাছি না মাঙ্গের নাতি, টাকা আগে দিতে হইব, অ্যাডভান্স কিছু। এটা শুনে তাওসিরের মেজাজ চড়ে যায়। সামান্য রাগ ঝেড়ে সে বলে, বেশি তেরামি করলে সাউয়েছিরা কাউয়ে দিয়ে খামো, তখন বুঝবানে। মিনহাজ মামা আধো ঘুমেছিলেন। কাঁথার নিচ থেকে মাথা বের করে তৌসিরের দিকে তাকিয়ে বলেন, সে তুই যার ইচ্ছা তারে খাওয়াইস। এখন এটা ক, নির্বাচন প্রচারের কি? তন্ময় ভাই তুহিন ভাইরা যদি না টিকে তাইলে? তাওসির বিছানায় বসতে বসতে আয়েশি ভঙ্গিতে বলে, আরে এইসব নিয়ে চিন্তা করো না, যামো তো আমরাই। আর না গেলে সিন্ডিকেট শুরু করব। এইসব বালে চিন্তা করে এখন কি লাভ? জনগণ কিন্তু আমাদের তালেই নাচবো। যারা বুঝদার হেরাই কয়েকজন ভোটার। এর মধ্যে রুদ্র বলে ওঠে, তৌসির ভাই, একটা বিল্ডার আইব তোমার লগে দেখা করতে। অরে সরকারি যে স্কুলের প্রোটোকল আছে না, তার মধ্যে একটা দিতে হইব, মেলা লাভ দিব। তাওসির রুদ্রের কথার উল্টো পিঠে হতাশা ঝাড়ে। আল্লাহ মারাসনারে সাউয়ার নাতে আমার বহুত পয়সা লস হইয়া গেছে একেবারে বউয়ের লাগা। কোন দুঃখে যে হাঙ্গা করতে গিয়েছিলাম। নাজেম চাচা এটা শুনে টিটকারি কেটে বলেন, সাত কপালের জোরে এমন বউ পাইছে, তারপরও এসব কথা কয়। কত বড় জানোয়ার হালার মাদারপুত। নুহমানও তাল মিলিয়ে বলে, এত কিছুর পরও ভাবি আপনারে ছাড়ে নাই, বহুত ধৈর্য আছে তার। আর তুমি কিন্তু ভাগ্যবান। তৌসির ঠোঁট বাঁকিয়ে তার ছেলের হাসি হাসে। হ, আমার বইয়ের ভাগ্য এতই ভালো যে প্রতিদিন এক কেলা বাজ আমার পাশায় দিয়ে ঢুকিয়া সামন দিয়ে বার হইয়া যায়। এটা বলতে বলতে তৌসির ঘর থেকে চলে যায়। নাজা এতক্ষণে নিশ্চিত হয়ে শুয়ে পড়েছে, তাকে জড়িয়ে ধরে ঘুমাতে হবে যে। তৌসির স্পষ্ট নাজার মৌন অরণ্যের মতো কালচে সবুজ নয়নে অভিমান দেখেছে। তার কৈতরী এখন আর তার সাথে রাগ দেখায় না, সে তার উপর অভিমান জমিয়ে বসে। কি নিষ্ঠুর সেই অভিমান, কতই না লুকায়িত সেই অভিমান। যতই লুকানো হোক, তাওসিরের তীক্ষ্ণ চোখের চাউনি তা উপেক্ষা করবে না। সে বুঝে গেছে। তাওসির ঘরে এসে দেখে নাজা বিছানার এক কোণে শুয়ে আছে। তাওসির দরজা লাগিয়ে ধিল্লায় বিছানায় উঠে আসে। উঠতেই ভেতর থেকে ধরফর শব্দ শুরু হয়। আহ, কি ভয়াবহ এক অনুভূতি! একটাবার তার নিকট আসতে দেরি, কিন্তু এই অনুভূতি অনুভব হতে দেরি নয়।
এই মেয়েটা তৌসিরকে জ্বালিয়ে মারল, কাছে এলেও জ্বালায়, দূরে গেলেও প্রাণ পোড়ায়। মাঝে মধ্যে তৌসির নিজেকে নিজে প্রশ্ন করে কি আছে এই নারীর মধ্যে যা তাকে এত টানে, এত ভীষণ কেন টানে। তৌসিরের নাজার শরীরের প্রতি কোনো লোভ নেই। তৌসিরের জায়গায় অন্য পুরুষ থাকলে হয়তো বা নাজার এই হুরের মতো শরীরের মায়ায় দহনে সে নিজেকে পোড়াতো। অথচ তৌসির এমন মানসিকতার নয়। যদিও সে একজন খারাপ মানুষ বা মন্দ মস্তিষ্কের অধিকারী, তারপরেও তার কাছে তার স্ত্রী, তার কৈতরী চোখটাই সব। তৌসিরের ধ্বংস হওয়ার জন্য অনেক কিছুই ছিল, কিন্তু সে নাজার আখিদয়ে এসেই থেমে গেছে। এই নাজা তৌসিরের কাছে মহান এক সত্তা, আর হবেই বা না কেন। যে লোকের মেয়ে মানুষের প্রতি কোনো অনুভূতি কাজ করতো না, সেই পাথর মানুষটা এক দেখায় মোহবিষ্ট হয়ে হোঁচট খেয়ে তার মায়ে পড়ে গেছে। তৌসিরের কাছে নাজা বরাবরই বড্ড আদরে। সে দোষ করুক আর যাই করুক, আদরের তো আদরেরই। তৌসির নাজার পাশে বসে যেতে যেতে বলে, নাজা ঘুমাই গেছো? প্রশ্নের রেশ কাটতে না কাটতে ওপাশ থেকে নাজার তরফ থেকে সংক্ষিপ্ত অথচ চূড়ান্ত উত্তর ভেসে আসে। না। প্রত্যাখ্যান পেয়েও দমে না তৌসির, বরং সোহাগী সুরে আহ্বান জানায়, আমার দিকে আও কৈতরি, আমার বুকে আসো। নাজার কণ্ঠে তখন একরাশ জমাট বাঁধা অভিমান। সে অভিযোগী গলায় বলে ওঠে, যে আমাকে বিশ্বাস করেনি তার বুকে আমার স্থান তো হওয়ার কথা নয়। তৌসির অনুনয়ের ভঙ্গিতে বলে, আমি আর এমন করবো না, মাফ কইরা দাও। নাজা এবার কঠিন শর্ত জুড়ে দেয়। পায়ে ধরে বলুন, করে দেবো ইনশাআল্লাহ। শুনে তৌসিরের মাথায় হাত। মনে মনে সে গজগজ করে উঠে, জুতমারানি সিনাল, এত খারাপ তুই কিন্তু। তবে মুখে প্রকাশ করে ভিন্ন প্রতিক্রিয়া। ধর সিনাল, তোর ঠ্যাং ধর্ম কেন? আমি না তো জামাই। নাজা অবিচল, আগের মতো হিমশীতল গলায় সে জানিয়ে দেয়। তাহলে আর মাফ চায় না। তৌসির বেকায়দায় পড়ে যায়, কি আর করা। পরক্ষণে ভাবে বউ তো, বইয়ের সবকিছুই ছোঁয়া যায়। তাই আর কালক্ষেপণ না করে চুপচাপ হাত বাড়িয়ে নাজার পায়ে হাত রাখে। সে নরম গলায় বলে, আমার ভুল হয়ে গেছে, সব দোষ আমার, মাফ করে দাও কৈতরি। তৌসির যে সত্যি সত্যি তার পা ধরবে তা নাজার দুঃস্বপ্নেও ছিল না। তার এমন কাণ্ডে সে এক লাফে উঠে বসে, বিস্ময়ে চিৎকার করে ওঠে, এই সত্যি সত্যি ধরলেন কেন? আমি তো মিথ্যে বললাম। তৌসির এবার নাজার পা টেনে ধরে এক নিমিষে তার দেহটা নিজের বলিষ্ঠ বুকের নিচে নিয়ে আসে। নাজার চোখের গভীরতায় তৃষ্ণার্ত দৃষ্টি মেলে শুধায়, তুমি যা বলবা তাই শুনবো, তবে শোনার যোগ্য হইলে শুনবো, নয়তো না। নাজার লজ্জায় এদিক ওদিক তাকিয়ে বলে, হয়েছে, বুঝেছি, আসুন ঘুমিয়ে পড়ি। তৌসির নাজার একটা হাত নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরে, ফিসফিস করে জানতে চায়। আজ লঙ্গির গিটটা খুলি? নাজা দুদিকে মাথা নাড়িয়ে অসম্মতি জানায়। না, আজ থাকার শরীরটা ঠিক নেই, কাল বা পরশু থেকে হবে, এটা আমার ইচ্ছে। আপনি চাইলে আপনার যখন ইচ্ছে আপনার হক এটা। তৌসির আলতো করে নাজার কপালে কপাল ঠেকায়, আশ্বস্ত করে বলে, আচ্ছা, তোমার সুবিধায় আমার সুবিধা। তুমি যখন নিজ হাতে খুলতে সাহায্য করবা লঙ্গির গিটটা, তখন না হয় খুলমু। নাজা খিলখিল করে হেসে ওঠে। আচ্ছা। তৌসির একটা বালিশ হাত দিয়ে টেনে নিয়ে শুয়ে পড়ে। তার প্রশস্ত বক্ষে লেপ্টে থাকে নাজা। তৌসিরের উদম শরীরটা তো কাছে পেয়ে নাজা এক গোপন সুযোগ লুফে নেয়। ইচ্ছে মতো ছুতে থাকে তাকে শরীরে। শরীর সে বারবার ঠোঁট ছোঁয়ায় তৌসিরের বুকে, কিন্তু এমন ভান করে ঘুমের ঘরে নড়াচড়া করছে, ইচ্ছে করে চুমু খাচ্ছে না। তৌসির বিষয়টা স্পষ্ট বুঝতে পারে। অন্ধকারের আড়ালে সে মুচকি মুচকি হাসে। নাজাকে নিজের বক্ষে আরো জোরে চেপে ধরে বলে ওঠে, খা চুমু খা, যত ইচ্ছে চুমু খা, এই তৌসি শুধুই তোর। ততক্ষণ পর্যন্ত চুমু খা কৈতরি, যতক্ষণ পর্যন্ত না তোর তৃষ্ণা মিঠে। নাজা তৌসিরের কথা শুনে হুট করে তৌসিরের গলায় ঠোঁট বসিয়ে দিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে। এক হাতে তৌসিরের বক্ষে নখ বসিয়ে দিতে থাকে। রুম ভর্তি ফুলের কড়া সুবাস, গোলাপ আর রজনীগন্ধার মালায় সাজানো বিছানাটা কোনো নববধূর লাজুক স্বপ্নের মতো সেজে আছে। সেই ফুলের বিছানায় বসে আছে ইকরা, পরনে টকটকে লাল বেনারসি, গা ভর্তি গহনা, আর চোখে মুখে এক আলাদা কৌতুক তার। সচরাচর বাসরাতে মেয়েদের যেমন আড়ষ্ট বা জড়সড় হয়ে থাকার কথা, ইকরার মধ্যে তার লেশমাত্র নেই। সে বরং দরজার দিকে তাকে অপেক্ষা করছে কখন ধ্রুব আসবে। বেশ কিছু মুহূর্ত কাটার পর দরজা খুলে রুমে ঢুকে ধ্রুব। তার চোখে মুখে ক্লান্তির চেয়ে বিরক্তি বেশি স্পষ্ট। ইকরার দিকে এক নজর তাকিয়ে সে মুখ ফিরিয়ে নেয়। এই সুসজ্জিত বিছানার বধূ বেশে বসে থাকে ইকরা, সবকিছুই তার কাছে অর্থহীন। ধ্রুব সোজা আলমারির দিকে যায়, নিজের শেরওয়ানির পাঞ্জাবি খুলে ছুঁড়ে ফেলে ফ্লোরে। তারপর একটা টি শার্ট আর ট্রাউজার পরে শুয়ে পড়ার প্রস্তুতি নিতে থাকে ইকরা। সব দেখছে। ধ্রুবর এই হাবভাব দেখে সে মনে মনে হাসে। সে তো জানতো এমনই হবে। সবার মতো রোমান্টিক বাসর এই জন্মে তার কপালে নেই। ধ্রুব আলমারি থেকে একটা বালিশের কাঁথা বের করে বগলে চাপে, তারপর বিছানায় বসে থাকা ইকরার দিকে ঘুরে দাঁড়িয়ে চরম নিষ্পৃহ গলায় ঘোষণা করে, তোকে মা আমি বউটাও মানি না, তুই তোর মতো বিছানায় থাক, আমি সোফায় গেলাম।
স্বামীর মুখে বাসরাতে এমন প্রত্যাখ্যান শুনছে, কিন্তু ইকরা কি কাঁদছে? একদমই না। উল্টো ধ্রুবর কথা শুনে সে খিলখিল করে হেসে ওঠে। মনে হচ্ছে ধ্রুবর এই বউ না মানার ডায়লগটা তার কাছে কোনো জোকসের চেয়ে কম কিছু না। ইকরা কোনো ভাবান্তর না দেখিয়ে নিজের স্মার্টফোনটা ধ্রুবর দিকে বাড়িয়ে দিয়ে হাসি মুখে বলে, বউ তো মানবি না জানি, তুই তো একটা আস্ত হারামি। যা, এত কষ্ট করে সেজেছি, মেকআপ করেছি, আমার সুন্দর করে কয়েকটা পিক তুলে দে তো। ধ্রুবর চোখ কপালে উঠে যায় এই শুনে। সে তো ভেবেছিল ইকরা হয়তো সিন ক্রিয়েট করবে, কান্না করবে, কিন্তু এ তো উল্টো ছবির আবদার করছে। বিরক্তি নিয়ে এগিয়ে গিয়ে সে ইকরার হাত থেকে ফোনটা ছো মেরে নেয়। ধ্রুব আর কর্কশ গলায় বলে, পোজ দে। ইকরার সঙ্গে সঙ্গে মিষ্টি হেসে পোজ দেয়। কখনো চিবুকে হাত রাখে, কখনো শাড়ির আঁচলটা ঠিক করে নেয়। ধ্রুব অনিচ্ছা সত্ত্বেও খচাখচ 4-5টা ছবি তুলে দেয় ইকরা। তারপর ফোনটা ইকরার হাতে গুজে দিয়ে জানতে চায়। আর কিছু? ইকরা ফোনের স্ক্রিনে ছবিগুলো জুম করে দেখতে দেখতে বলে, হ্যাঁ, আর একটা জিনিস জানার আছে। কি? ইকরা এবার ধ্রুবর দিকে হাত বাড়িয়ে দেয়, যেমনভাবে পাওনাদার তার পাওনা চাইছে। হাত বাড়িয়ে সে বলে, আমার সালামি দাও। সেগুলো আমার পক্ষের আত্মীয়রা তোমায় সালামি দিয়েছে। টাকার কথা শুনে ধ্রুবর মেজাজ আরো বিগড়ে যায়। দাঁতে দাঁত চেপে বলে, তাহলে তুইও দে সালামি, যেগুলো তোকে আমার পক্ষ থেকে দেওয়া হয়েছে। ইকরা মুখ বাঁকিয়ে তাচ্ছিল্যের সুরে জবাব দেয়, ব্যাং দেওয়া হয়েছে। তোর পক্ষের আত্মীয়রা এত কিপটা কাণ্ডে মাত্র 25,000 টাকা উঠেছে, এই দেখ। বলেই সে বালিশের নিচ থেকে টাকার একটা ছোট বান্ডিল বের করে দেখায়। তারপর ঝটকা দিয়ে উঠে দাঁড়ায়। ধ্রুব অপমানটা গায়ে মাখায় না, বরং পাল্টা তাচ্ছিল্য ছুড়ে দেয়, ওরে বাপরে, তোর আত্মীয়রা মনে হয় সব মহান দানবীর। আমার মাত্র 40,000 উঠেছে, আর ওগুলো আমি তোকে কেন দেব? ওগুলো আমাকে দিয়েছে। ইকরা এবার কোমর বেঁধে তর্কে নামে। সে ধ্রুবর চোখের দিকে তাকিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, আমাকে যখন বউই মানিস না, তাহলে তুই আমার আত্মীয়র টাকা নিবি কেন? দে টাকা, দে আমায় সালামি দে। ধ্রুব বুঝতে পারে যুক্তিতে এখন আর পারা যাবে না। সে বিরক্তি নিয়ে হাত নেড়ে বলে, সর এখান থাইকা, এই সালামি আমার, তোরে তুমি কেন? যা হারামজাদি। বলেই ধ্রুব আর এক মুহূর্ত দাঁড়ায় না। বালিশার কাঁথা বগলে চেপে গটগট করে সোফার দিকে চলে যায়। ধপাস করে শুয়ে পড়ে সোফায়, যেন ইকরার ছায়া থেকেও সে দূরে থাকতে চায়। ইকরা কিছুক্ষণ ধ্রুবর যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে। তার ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। বাসর রাতটা হয়তো ফুলের মতো কোমল হলো না, কিন্তু ইকরার কাছে এই ঝগড়াটা বেশ উপভোগ্যই মনে হলো। ইকরা ড্রেস চেঞ্জ করার জন্য ওয়াশরুমের দিকে পা বাড়ায়। রাত্রির 4র্থ প্রহর। শিকদার কুঠির জুড়ে চলছে মহোৎসবের প্রস্তুতি। বিশাল ডেকচিতে ফুটছে আগামীকালকের অনুষ্ঠানের জন্য শাহীখানা। বাতাসে ভাসছে ঘি আর মশলার লোভনীয় সুবাস। কিন্তু এই সুগন্ধি ধোয়ার আড়ালে কুঠিরের উঠোনের এক অন্ধকার। স্যাঁতস্যাঁতে কোণে বাতাসে ভারী হয়ে আছে পচা মাংস আর জমাট রক্তের উৎকট গন্ধে। সেখানে মুখোমুখি বসে তৌসির আর রুদ্র। তাদের সামনে গড়িয়ে আছে দুটো সদ্য কাটা নরমুন্ডু। মাথার ভিতরে পচতে শুরু করা মগজগুলো কালচে আর থকথকে হয়ে গেছে। ওরা কোনো ঘৃণা ছাড়াই খালি হাতে সেই পিচ্ছিল মগজগুলো খামচে বের করে আনছে টেনে টেনে খুলি হতে। ওদের আঙ্গুলের ফাঁক দিয়ে গলে পড়ছে চটচটে তরল, যা সব শব্দে জমা হচ্ছে একটা পুরনো প্লাস্টিকের বালতিতে। মগজগুলো বের করা শেষ হতেই রুদ্র একটা ভারী হাতুড়ি দিয়ে আঘাত হানে খুলিগুলোর উপর। মটমট শব্দে কংক্রিট ভাঙার মতো চূর্ণ বিচূর্ণ হয়ে যায় মানুষের শক্ত হাড়। সেই হাড়ের গুঁড়ো আর মজ্জাগুলো ওরা নির্লিপ্ত হাতে ভরে নেয় বালতিতে। কাজ শেষে রুদ্র উঠে দাঁড়ায়। তার হাতে পোশাকে লেগে আছে মগজের কণা। সে বালতিটা হাতে নিয়ে নিচু কিন্তু ভারী গলায় বলে, তৌসির ভাই, চলো তাইলে মালটা দিয়া কামটা সাইরা আয়। তৌসির রক্তমাখা হাতটা ধুতে ধুতে উঠে দাঁড়ায়। কণ্ঠে ঠান্ডা স্বাভাবিকতা নিয়েই বলে, চল, পরে আবার বাইরে জল লাগবো। তোর ভাবি রে একা রেখে আসছি। কুঠিরের জীর্ণ মেঝের তলে লুকানো এক গুপ্ত প্রকোষ্ঠ। তৌসির আর রুদ্র এই পাতাল মুখের কাছে এসে দাঁড়ায় বালতি নিয়ে। কপাটের পাল্লা সরাতে এক ঝলক ভ্যাপসা উষ্ণতা, জমাট বাঁধা রক্তের উৎকট আষ্টে গন্ধ নাসিকারন্ধে আঘাত করে। সাথে সাথে অন্ধকার সিঁড়ি বেয়ে নেমে যায় মাটির গভীর জঠরে এক গোপন নরকে। আবছা ছায় আড়ালে দাঁড়িয়ে আছে অতিকায় 3টি লৌহ পিঞ্জর। খাঁচার ওপাশে অস্থিরতায় ফুসছে 3টি কদাকার অবয়ব, আর তারা হলো তৌসিরের পোষা নরখাদক। এরা লালসার ক্রীড়নক নয়, বরং তৌসিরের জিঘাংসা চরিতার্থ করার জীবন্ত হাতিয়ার। একদা মানুষ থাকলেও এখন তারা আদিম ক্ষুধার পাশবিকতার মূর্ত প্রতীক। তাদের অন্ন জল তুচ্ছ, তাদের চেয়ে উষ্ণ রক্ত, ঘিলু আর গলিত পশুর পচা মাংসের অবশিষ্টাংশ। রুদ্র হাতের বালতিটা কাত করে দেয় জংধরা ফিডিং পাইপের মুখে। মগজ, হাড় আর থকথকে কাঁচা মাংসে সে বিভৎসকায় পলপল শব্দে নর্দমার মতো খাঁচার ভিতর গড়িয়ে পড়ে। খাবারের ঘ্রাণে খাঁচাবন্দি প্রেতাত্মাগুলোর মধ্যে শুরু এক পৈশাচিক তাণ্ডব। খাবারের গন্ধে মুহূর্তেই খাঁচার ভেতর শুরু হয় পৈশাচিক উন্মাদনা। নরখাদ্যগুলো পশুর মতো চারিপায়ে নেচে উঠে, ঝাঁপিয়ে পড়ে খাবারের উপর। নিস্তব্ধ
ঘরটা ভরে উঠে হাড় চিবানোর হাড়হিম করা কুরকুর শব্দে। তৌসির ভাবলেশীন চোখে তাকিয়ে থাকে বিভৎস ভোজের দিকে। খাঁচার ভিতর এক একটা অবয়ব বোধহয় দুঃস্বপ্নের জীবন্ত রূপ। প্রথমজন যাকে সীমানার ওপার থেকে পাচার করে আনা হয়েছে তার একটা চোখের কোটো সম্পূর্ণ ফাঁকা, ভেতরটা দগদগে ঘায়ে ভরা, সেখান থেকে হয়তো এখনো চুয়ে পড়ছে পুজ। দ্বিতীয় জনের অবস্থা আরও করুণ। তার কান দুটো গোড়া থেকে এমনভাবে কাটা যে মাথার দুপাশে শুধুই দুটো কালো গহ্বর দেখা যায়। তবে তৃতীয় জনের চেহারা সবচেয়ে ভয়াবহ। তার ঠোঁট চিরে একদম কান পর্যন্ত ফাড়া। খাবার চিবানোর সময় তার মাড়ি আর হলুদ দাঁতগুলো বেরিয়ে আসে এক বিকৃত হাসির মতো। এদের কারোরই শরীরের চামড়া স্বাভাবিক রং নেই। ধুলো, ময়লার জমাট রক্তের আস্তরণের নিচে উঁকি দিচ্ছে অসংখ্য দগদগে ক্ষত। তহসিলের দেওয়া চাবুকের দাগ আর নির্যাতনের চিহ্নগুলো শরীর জুড়ে দগদগ করছে, কিন্তু সেদিকে ওদের কোনো ভ্রুক্ষেপ নেই। সমস্ত যন্ত্রণা ভুলে ওরা এখন মতো মানুষের হাড় চিবিয়ে মজ্জা শুষে নেওয়ায়। তহসিল আর রুদ্র কিছুক্ষণ সেখানে থেকে তারপর বাড়ির উদ্দেশ্যে পথ ধরে। তহসিল বেশ দ্রুত হাঁটছে বাড়ি যাওয়ার জন্য। তহসিলকে এত তাড়াহুড়ো করতে দেখে রুদ্র বলে, এত তাড়া কিসের তোমার? আস্তে আস্তে হাঁটো না। তহসিল অস্থির গলায় জবাব দেয়, তারা আছে রে, আমার বউ যে খান্নাস, যদি দেখে ঘুম থেকে উঠে আমি নাই, তাহলে আমার লঙ্গির গিটটা খুলে নিব। রুদ্র মুচকি হেসে ওঠে। এমন রূপকথার মতো গল্পে আর কি বা হবে? তহসিলের মতো বাঘও বউয়ের ডরে মরে। রুদ্র কৌতূহল নিয়ে প্রশ্ন করে, আচ্ছা তৌসির ভাই, বউরে কেন সবাই ভয় পায়? বউরা কি এত ভয়ঙ্কর হয়? তহসিল গম্ভীর মুখে বলে, বউ হইল ভয় পারছিস, বউ মানে আতঙ্ক। রুদ্র আটকে উঠে বলে, আইলাতে বিয়ে করবো না আমি, এত বড় আতঙ্ক নিয়ে বাঁচা যায় না। তহসিল এবার একটু নরম হয়ে রুদ্রকে বলে, বউ যেমন আতঙ্ক তেমন চমৎকার বটেও। চোখের শান্তির জন্য হইলেও একটা ঘরে বউ রাখা দরকার। তাইলে তুমি বলতে চাচ্ছ বিয়ে করা মন্দ না? মন্দ না, যদি খান্নাস কপালে না জুটে। এদিকে নাজা জায়নামাজে বসে আছে। ফজর নামাজ শেষে ঘুম থেকে উঠে তৌসিরকে না দেখে সে ভীষণ ভয় পেয়েছিল। সিমরানকে জিনে ধরার পর থেকে নাজা একা থাকে। মনে হয় ওর তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, কেউ তাকে অনুসরণ করছে। এক অজানা আতঙ্কে সে নিস্তেজ হয়ে পড়ে। পুরো ঘর জুড়ে সে একা, মনের ভেতরে জিনের আতঙ্ক। অনেক কষ্টে নিজেকে বুঝিয়ে উজু করে তাহাজ্জুদে বসেছিল। তৌসির তো তাকে একটাবার বলে যেতে পারত, এই লোকটা এমন কেন, এত রাতে সে কোথায় গেল? নাজার মনে বারবার একটা কথাই উকি দিচ্ছে, সে নিশ্চিত কোনো বেগানা নারীর কাছে গেছে। কিন্তু পরক্ষণে নাজা সেটা মানতে চায় না। তৌসির এমন নয়। তার চোখের চাহনিতে নাজা কখনো চরিত্রহীনতা ছোঁয়া পায়নি। সে যদি তেমনই হতো তবে বিয়ের এতদিন পরেও নাজা কুমারী থাকতো না। নাজা নিজেকে সান্ত্বনা দেয়, তৌসির হয়তো অন্য কোনো অপকর্মে গিয়েছে, সে যেখানে ইচ্ছে যাক, তাতে নাজার সমস্যা নেই। কিন্তু বলে তো যাবে। জিনের ঘটনার পর সে ভয় পায়, জেনেও তৌসির তাকে একা এভাবে রেখে যায় কোনাকে। আরও কিছু সময় পর তারপর তৌসির ঘরে প্রবেশ করে। ও প্রবেশ করে দেখে নাজা জায়নামাজ ভাঁজ করে আলমারিতে রাখছে। এখন বাইরে ভোরের আলো পুরোপুরি ফুটে উঠেছে। পাখির কিচিরমিচির শব্দ আসছে চারপাশ বয়ে। ব্যালকনির পাশের গাছটিতে একদল টুনটুনি বাসা বেঁধেছে, তাদের কিচিরমিচির শব্দ বেশি কানে ভাসছে। তৌসির নাজার দিকে আর চোখে এক পলক তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে, অতঃপর অপলক দৃষ্টিতে নাজার দিকে তাকিয়ে থেকে তার দিকে এগিয়ে যায়। তৌসিরকে আসতে দেখে নাজা মাথা নিচু করে সরে যেতে চায়। তৌসিরের থেকে দূরত্ব বজায় রাখায় শ্রেয়। নাজার এই নীরব অভিমান দেখে তৌসির ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করে, কি হইল? আমি কাছে আইলে এমন পিছনে দৌড়ো কেন? নাজা তৌসিরের মুখের দিকে মুখ তুলে তাকায়, রাগ সংবরণ করে বলে, আমার সমস্যা তাই আমি দৌড়াচ্ছি। তৌসির এই শুনে কর্কশ স্বরে বলে, এই সিনাল, এমনি ফ্যাত ফ্যাত করিস কেন? কাছে আয়, আদর করি একটু। তৌসিরের কথায় নাজা বিষাক্ত চোখে চেয়ে চেঁচিয়ে উঠে, শোন বলছি আমার সামনে থেকে, স্বার্থপর পুরুষ কোথাকার। তৌসির নাক মুখ কুঁচকে জিজ্ঞাসা করে, তোমার সাউই আমি কোন স্বার্থের জন্য খোঁচা মারছি যে আমার এ তমকা দিলা? নাজা এবার ঝাঁজ ছেড়ে বলে, তো কি বলবা? এই জিনের জন্য ভয়ে থাকি, তারপরেও আপনি কোন বিবেকে আমাকে একা রেখে যান? তৌসির অভিমানের কারণ শুনে মেকি হেসে হাত বাড়িয়ে নাজার কোমর জড়িয়ে ধরে তাকে নিজের বুকের কাছে টেনে আনে। তারপর তার কপালে কপাল ঠেকিয়ে বলে, তো এই কথা সারাদিন কস না কেন? কইলে তো আমি বুঝতাম আমি তোর জামাই। তোর যখন যা মনে হইব আমার তখন ফট করিয়া কইরা দিবি। এই জিলাপির প্যাচের মতো কথা চোদাস না সিনাল। তৌসিরের মুখের এই মধুর বাণী শুনে নাজা বিতৃষ্ণা নিয়ে বলে, নির্লজ্জের মতো গালাগালি কেন করছেন? লজ্জা শরম কিছু নেই? না নাই, জন্মের সময় কাপড় ছাড়াই জন্মাইছি, তাই লজ্জা নাই। এটা বলে তৌসির নাজাকে আর কিছু বলার সুযোগ দেয় না। তার নরম ঠোঁট জোড়া নিজের আয়ত্তে নিয়ে নেয়। নাজাও আর বাধা দেয় না, আবেশে চোখ বুজে নেয়।
তার নরম গালে তৌসিরের খোঁচা খোঁচা দাড়ি গেঁথে যেতে থাকে। তৌসির দাড়ি সবসময় ক্লিন শেভ করে না বলেই নাজাকে বারবার এমন খোঁচা খোঁচা দাড়ির আঘাত সইতে হয়। তৌসির নাজার ঠোঁট আঁকড়ে ধরা অবস্থায় অত্যন্ত ধীর হাতে তার কামিজের কাঁধ নামিয়ে দেয়। এরপর বক্ষবন্ধনীর ফিতে সরিয়ে নিয়ে নাজার উন্মুক্ত কাঁধ ও গলায় নিজের মুখ নামিয়ে এনে প্রগাঢ়ভাবে চুমু খায়। তৌসিরের তপ্ত ওষ্ঠ যখন নাজার কোমল গ্রীবায় ঠেকে, নাজা মুহূর্তে স্থির হয়ে যায়। তার শরীরের প্রতিটা স্নায়ু এক অদ্ভুত বিদ্যুৎ তরঙ্গ বয়ে নিয়ে যাচ্ছে। সে ধীরে ধীরে চোখ বুজে ফেলে অবর্ণনীয় অনুভূতিটাকে সে নিজের অন্তরে বন্দি করে রাখতে চায়। এক অজানা শিহরণ তার শির দ্বারা বেয়ে নেমে যাচ্ছে, আর সে অনুভব করছে তৌসিরের নিঃশ্বাসের উষ্ণতা। নাজা চোখ বুজে তৌসিরের কোমরে দুই হাত রেখে তার পাঞ্জাবি খামচে ধরে জোরে শ্বাস নেয়। তৌসির ভেবেছিল নাজা হয়তো তাকে সরিয়ে দিবে, কিন্তু সে না তা করে বরং সায় দেয়। তৌসির এটা অনুভব করে নিজেকে আর ধরে রাখতে পারে না। অনুমতি যখন পেয়ে গেছে তখন বাধা কিসে? আজ এই অবেলায় না হয় অবহেলা আর দূরত্বের সমাপ্তি হোক, এই সিদ্ধান্তে পৌঁছে তৌসির নাজার কানের কাছে ফিসফিসিয়ে জিজ্ঞাসা করে, কামিজটা খোলে না কই তোরে? তৌসিরের এই প্রশ্নে নাজার শরীরের লোম খাড়া হয়ে যায়। এই অনুভূতি একেবারে অন্যরকম। ভয়ে লজ্জার সংকোচে তার বুক ধরফর করতে থাকে। নাজার মনে হচ্ছে এক ঝলক তপ্ত হাওয়া আচমকা তার শরীরে বিদ্যুৎ খেলে দিয়ে যাচ্ছে। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। কেন জানি ক্ষণিকের জন্য লজ্জার আবেশে নাজার গাল দুটো রক্তিম হয়ে উঠেছে, ঠিক যেমন গোধূলির আকাশ সূর্যকে বিদায় জানানোর সময় রাঙা হয়ে ওঠে। নাজা নিজেকে সংযত করে তৌসিরের কথার জবাবে মাথা নেড়ে উত্তর দেয়, খুলে নিন। তৌসির হেসে উঠে এই উত্তরে সে পরম তৃপ্তি পায়। বিয়ের এতদিন পর আজ বউকে নিজের মতো করে পাবে, এই আনন্দ সে কোথায় রাখবে? কোথায় যায় এই আনন্দ? তৌসির যখনই আলিঙ্গনে আরও এক ধাপ এগোতে যাবে তখনই খোলা দরজার চৌকাঠে এসে দাঁড়ান তাদের রোমান্সের দুশ্মন অর্থাৎ বিবিজান। উনি দাঁড়িয়ে তৌসিরকে আওয়াজ দেন, তৌসির বাইরে আয়, পরে বউয়ের লগে লটকা লটকি করবি। তৌসির এতটুকু শুনে স্তব্ধ হয়ে যায়। দীর্ঘদিনের জমানো উষ্ণতা ঝাড়তে নিচ্ছিল সে, কিন্তু মুহূর্তেই বুক ধপধপ করা সেই টনটনানি আওয়াজ বন্ধ হয়ে যায়। তৌসির স্তব্ধতা কাটিয়ে নাজার কামিজটা পুনরায় তার কাঁধে তুলে দিয়ে ফিসফিসিয়ে বলে, যাই এখন, পরে না হয় এই কাজ চলমান রইবে। নাজা তৌসিরের কোমর ছেড়ে দেয়। তৌসির নত দৃষ্টি দিয়ে বিবিজানের সাথে চলে যায়। নাজা তার দিকে তাকায় না। তার মনে হতে থাকে তৌসিরের কাছে সে মূল্যবান নয়। তৌসির তার সঙ্গ পাওয়ার জন্য মোটেও আকুল নয়। নাজা কি করবে? সে তৌসিরকে নিজে নিয়তি ভেবে মেনে নিয়েছিল। ভেবেছিল তৌসিরের সাথে সাধারণ একটা সংসার শুরু করলে হয়তো সে তালহা নামক মিঠা বেদনাকে ভুলতে সক্ষম হবে, কিন্তু তৌসিরের এই সিদ্ধান্ত তাকে শান্তি দিল না। নিজের অনিচ্ছায় সে তৌসিরের কাছাকাছি যাচ্ছিল, এই ভেবে যে ঘৃণা থেকে না হয় একটু ভালো লাগার জন্ম নিক, মহাপ্রলয়ের ন্যায় ভালোবাসা না হোক একটুখানি তো হোক। তবে তা বোধহয় সম্ভব নয়। নাজা দীর্ঘশ্বাস ছেড়ে ঘরের চারিদিকে তাকায়। নিজের বোকা বোকা ভাবনাগুলোর জন্য নিজেকে বড্ড তুচ্ছ মনে হতে থাকে তার। সে ঠিক করে সে আর তৌসিরের কাছে যাবে না। তার স্বাদ মিটে গেছে। নিজেকে খুব বেহায়া মনে হচ্ছে আজ। নাজা বুঝলেও তার আসলে কোনো গতি নেই। যাকেই আপন ভাববে সেই তাকে এভাবে অবহেলা আর তাচ্ছিল্য করবে। দীর্ঘশ্বাস ছেড়ে ওড়নাটা গায়ে টেনে নিয়ে নাজা বিছানা গুছাতে শুরু করে। অন্যদিকে বিবিজান তৌসিরকে ডেকে আনলেও তার মনটা নাজার কাছেই পড়ে আছে। এতদিনে একটু সুযোগ পেল, আর সবকিছু হওয়ার আগে বিনষ্ট হয়ে গেল। বিবিজান তৌসিরকে নিয়ে সোজা কুঠুরিতে যান। একদল মাফিয়া এসেছে তাদের সাথে সাক্ষাৎ করাতে। মাফিয়াদের সাথে আলাপ আলোচনা শেষে তৌসির বাড়ি ফিরে দেখে রুমে নাজা নেই। তৌসির হতাশ হয়ে বিছানায় বসে পড়ে। তারপর পা ঝুলিয়ে বিছানায় শুয়ে পড়ে তিক্ত কণ্ঠে বলে, সাউয়ার কাম, বউয়ের লগে একটু ঘুষাঘুষি করতে দেয় না বোকা। এটা বলে তৌসির শুয়ে থাকে। কিছুক্ষণ পর নাজা রুমে এক কাপ রং চা নিয়ে প্রবেশ করে। বিবিজান তাকে চা নিয়ে তৌসিরের কাছে যেতে বলেছেন বলেই সে এলো। তৌসিরকে বিছানায় ছন্নছাড়া হয়ে শুয়ে থাকতে দেখে সে এগিয়ে এসে পাশে দাঁড়ায় এবং বলে, চাটা খেয়ে নিন। এতটুকু বলে চাটা খাটপাশের উপর রেখে সে চলে যেতে উদ্যত হয়। তাকে চলে যেতে দেখে তৌসির তৎক্ষণাৎ উঠে বসে নাজার ওড়নার কোণ টেনে ধরে তাকে আটকায়। নাজা থেমে গিয়ে বিরক্তি নিয়ে ঘাড় হেলিয়ে তৌসিরের দিকে তাকায় এবং বিতৃষ্ণা নিয়ে শুধায়, কি হলো? তৌসির উঠে দাঁড়িয়ে নাজার ওড়নার কোন আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে তার নিকট এগিয়ে গিয়ে বলে, আমার কাছে এসে বসো না একটু। এখন এসব ব্লিডিং করতে পারবো না। এটা বলে নাজা ঝাড়ি মেরে ওড়না নিয়ে চলে যেতে চাইলে তৌসির পেছন থেকে ডেকে ওঠে, এই সেনাল কই যাস? একটু কাছে আয় না কই তোরে। তৌসিরের মুখে গালি শুনে নাজা থেমে গিয়ে তার দিকে ফিরে দাঁড়িয়ে বলে তীক্ষ্ণ সুরে, রান্নাঘরে অনেক কাজ আছে, ছাড়ুন। তৌসির নাজার এই কথার জবাবে টিটকারি মেরে জবাব দেয়, জ্বলবেই তো, যেই শরীরে জামাই ছ থাকে না সেই শরীরে চলিয়া পুরা সরকার হয়ে যাইব। এমন যুক্তি শুনে নাজার দাঁত চেপে তৌসিরের দিকে কটমট করে তাকিয়ে তেড়ে আসতে আসতে বলে, আপনার মুখ আমি আজ ছিঁড়ে নেব। ছবি শীতল অভদ্র পুরুষ, লজ্জা করে না বউকে এভাবে গালাগালি করতে? নির্লজ্জ কোথাকার।
এই সুযোগে তৌসির নাজার দিকে এগিয়ে গিয়ে তার রক্তিম ওষ্ঠদ্বয় আঁকড়ে ধরে। ব্যাস, নাজার মুখের বুলি হারিয়ে যায়। তৌসির নাজার কোমরে হাত রেখে তার ঠোঁটে একের পর এক চুমু খেতে থাকে। নাজা তৌসিরকে বাধা দেয় না, তবে সায়ও দেয় না। সে নিথর হয়ে দাঁড়িয়ে তৌসিরের তৃপ্ত হওয়ার অপেক্ষা করে, আর সে তৌসিরকে সঙ্গ কখনোই দিবে না। রাত ঘড়ির কাঁটা যখন 2টোর ঘরে সময়, তখন বোধহয় কিছুটা থমকে দাঁড়ায়। চরাচরে নেমে আসে এক আদিম অতলান্ত স্তব্ধতা। ঠিক এই প্রহরে তৃষ্ণা বারান্দায় এসে বসে আছে। বাইরে এখন কৃষ্ণপক্ষের গাঢ় অন্ধকার। মনে হচ্ছে কেউ পৃথিবীর চোখে কাজল পরিয়ে দিয়েছে। আকাশের গায়ে আজ নক্ষত্রের জৌলুস নেই, শুধু দূরে কোথাও একাকী এক ফালি চাঁদ মেঘের আস্তরণ সরিয়ে উকি দেওয়ার ব্যর্থ চেষ্টা করছে। এই ম্লান আলোয় শহরের সুউচ্চ অট্টালিকাগুলোকে মনে হচ্ছে এক একটি ঘুমন্ত দৈত্য, যারা দিনের কোলাহল শেষে এখন ক্লান্ত হয়ে পড়েছে। ঠান্ডা বাতাস বইছে খুব ধীরে, চুপি চুপি কোনো গোপন সংবাদ পৌঁছে দিচ্ছে পাতার কানে হয়তো। এই বাতাসের তোড়ে তৃষ্ণার অবিন্যস্ত চুলগুলো অবাধ্য হয়ে চোখে মুখে আছড়ে পড়ছে। বাতাসে ভারী হয়ে আছে হাসনাহেনা তীব্র উন্মাতাল ঘ্রাণ। কে জানে, হয়তো পাটোয়ারি বাড়ির বাগানের কোনো এক কোণে ফুটে থাকা ফুলগুলো আজ রাতেই তাদের সমস্ত সুবাস উজাড় করে দেওয়ার পণ করেছে। দূরে রাস্তার ল্যাম্পপোস্টটা এক পায়ে দাঁড়িয়ে ভিজছে কুয়াশায়। তার হলুদ আলোয় নিচের পিচঢালা পথটিকে মনে হচ্ছে কোনো এক বিষাদগ্রস্ত নদীর মতো। কোথাও কোনো শব্দ নেই, যা আছে তা হলো মাঝে মাঝে নিশাচর পাখি ডানা ঝাপটানোর শব্দ আর ঝিঝি পোকার একটানা ঐকতান। এই নির্বাক প্রকৃতির সামনে বসে তৃষ্ণার মনে হয় সে একাই জেগে আছে। তার নামের মতোই এক অমীয় তৃষ্ণা এই নিঝুম রাতে ডানা মেলেছে অজানা এক অপেক্ষার, কিংবা অব্যক্ত এক বেদনার। রাতের নিস্তব্ধতা চিরে হু হু করে বয়ে যাচ্ছে হিমেল হাওয়া। উত্তুরে বাতাসে প্রতিটা ঝাপটা তার পাতলা শরীরে বিচ্ছে কাটার মতো। হাড় কাঁপানো এই ঠান্ডায় তার শরীর রিরি করে কাঁপছে, কিন্তু তৃষ্ণা সেদিকে ভ্রুক্ষেপ নেই। তার সমস্ত চেতনা এখন আচ্ছন্ন হয়ে আছে এক গভীর অপমানে। ওয়াসেম আজ আইদ রাতকে যে কথাগুলো বলেছে সেগুলো বিষাক্ত তীরের মতো তার হৃদয়ে বিঁধে আছে এখনো। মানুষের বিবেক কি এতটাই নিষ্ঠুর হতে পারে? নিজের স্ত্রীকে কেউ এভাবে সবার সামনে ছোট করতে পারে? তৃষ্ণা অস্ফুট যন্ত্রণায় দীর্ঘ শ্বাস ছাড়ে। বুকের ভেতরটা শূন্য মনে হচ্ছে তার। নিজেকে শান্ত করার এক করুণ চেষ্টা চালিয়ে সে বিড়বিড় করে উঠে, ভুলে যাও তৃষ্ণা, এসব তোমার ললাট লিখন। তোমার মতো তুচ্ছ প্রাণীর আবার সম্মান কিসের? কুকুরের কি কখনো মর্যাদা থাকে? না, থাকে না। তবে তোমার কেন থাকবে? আকাশের বুকে সে এক ফালি রূপালী চাঁদ মেঘের আড়ালে মুখ লুকোচ্ছে, আর তৃষ্ণা এই অসীম শূন্যতার দিকে তাকিয়ে নিজের দীর্ঘশ্বাসগুলোকে বাতাসের সাথে মিশিয়ে দেওয়ার ব্যর্থ চেষ্টা করছে। ঘরের ভেতর হঠাৎই তন্দ্রা ছুটে যায় ওয়াসিমের। ঘুমের ঘোরে সে অভ্যাসবশত নিচের দিকে তাকায়। তাকাতেই তার চোখ থেকে ঘুম পালিয়ে যায়। তৃষ্ণা নেই এখানে। ও কোথায়? ধরফর করে বিছানায় উঠে বসে ওয়াসিম। ঘরের চার কোণে চোখ বুলাতে তার বুকটা ধক করে ওঠে। আজ তো তৃষ্ণা নিজের বিছানাটাও পাতেনি। ওয়াসিম আজ তাড়াতাড়ি শুয়ে গেছে, কিন্তু তার স্পষ্ট মনে আছে শোয়ার সময় তৃষ্ণাকে দেখেছিল ঘরে ঢুকতে। তাহলে এখন গেল কোথায় ও? তবে কি সে চলে গেল? এক অজানা ভয়ে ওয়াসিমের বুক কাঁপতে শুরু করে। লুঙ্গির গিটটা তড়িঘড়ি করে ঠিক করে সে হন্তদন্তই বারান্দার দিকে এগিয়ে আসে। দরজার চৌকাঠে পা রাখতেই তার চোখ পড়ে সোফায় গুটিসুটি মেরে বসে থাকা তৃষ্ণাকে। ওকে দেখা মাত্রই ওয়াসিমের অবরুদ্ধ শ্বাস মুক্তি পায়। কেন জানি আজ তার বারবার মনে হচ্ছিল আজকে সে কদর্য আচরণের পর তৃষ্ণা বুঝি এই ঘর, এই মায়া ছিন্ন করে চিরতরে বিদায় নিয়েছে। শান্তির এক তপ্ত নিঃশ্বাস ফেলে ওয়াসিম ধীর পায়ে তৃষ্ণার পাশে গিয়ে দাঁড়ায়। তৃষ্ণা তার অস্তিত্ব টের পায়, কিন্তু আজ আর ফিরে তাকায় না। তার স্থির দৃষ্টি পড়ে থাকে অন্ধকার আকাশের পানে। ওয়াসিম ঘ্যাস ঘ্যাসে গলায় জিজ্ঞাসা করে, কি রে, এই হাড় কাঁপানো ঠান্ডায় বাইরে বসে মরতেছিস কেন? তৃষ্ণা কোনো ভাবান্তর ছাড়াই নিষ্পৃহ স্বরে উত্তর দেয়, এমনি। ওয়াসিম ধীর স্থির পায়ে তৃষ্ণার দিকে এগিয়ে এসে তার পাশে বসে পড়ে। শিকারী বাঘ যেমন নিঃশব্দে শিকারের দিকে এগোয়, ওয়াসিমের ভঙ্গিটাও ঠিক তেমনই। তৃষ্ণা তাকে এভাবে নিজের দিকে আসতে দেখে বসা থেকে ধর্মর করে উঠে দাঁড়ায়। অজানা আশঙ্কায় তার বুকের ভেতরটা এক করে উঠছে। শরীরটা মৃদু কাঁপতে শুরু করেছে। ওয়াসিমের এই ক্রমশ কাছে আসা তার শ্বাসরোধ করে দিচ্ছে। সে আর স্থির থাকতে পারে না। নিজেকে কোনো মতে সামলে আমতা আমতা করে বলে, আমি ঘুমোতে গেলাম। কথাটা বলেই তৃষ্ণা পাশ কাটিয়ে দ্রুত চলে যেতে উদ্যত হয়, কিন্তু পালানোর পথ নেই। ওয়াসিম চিল যেমন করে শিকার ধরে, ঠিক তেমনই ক্ষিপ্র গতিতে খপ করে তৃষ্ণার বাঁ হাতের কবজিটা চেপে ধরে। অদৃশ্য কোনো লোহার শিকল দিয়ে কেউ সজোরে তার হাতটা পিষে ফেলছে। তৃষ্ণার কাছে মনে হয় হাড় পর্যন্ত কেঁপে ওঠে সেই চাপে। যন্ত্রণায় মুখটা বিকৃত হয়ে যায় তৃষ্ণার। সে ব্যথাতুর চোখে ছলছল দৃষ্টিতে ওয়াসিমের দিকে তাকিয়ে কাপা গলায় প্রশ্ন করে, হাত ধরলেন যে, কোনো প্রয়োজন? কথার কোনো উত্তর দেয় না ওয়াসিম। আচমকা এক হ্যাচকা টানে তৃষ্ণাকে নিজের পাশে ধপ করে বসিয়ে দেয়।
এই আকস্মিক টানে তৃষ্ণার মনে হয় বাম হাতটা বুঝি শরীর থেকে ছিঁড়ে গেল। যন্ত্রণায় শরীরটা কুঁকড়ে যায় তার। ওয়াসিমের এমন উন্মাদ আচরণে বিস্ময় ও ভয় কাজ করে মনে। সে সরাসরি ওয়াসিমের চোখের দিকে তাকায়, যেখানে কোনো মায়া নেই। তৃষ্ণা তাকিয়ে জিজ্ঞাসা করে, কিছু প্রয়োজন আপনার? এইভাবে টানলেন কেন? ওয়াসিম বুক ভরে একটা দীর্ঘশ্বাস ছেড়ে খুব স্বাভাবিক ভঙ্গিতে বলে, না, প্রয়োজন নেই। তৃষ্ণা হতভম্ব হয়ে বলে, তাহলে এভাবে বসালেন কেন? তৃষ্ণার বারবার প্রশ্নে ওয়াসিমের কপালে বিরক্তির ভাঁজ পড়ে যায়। সে কড়া চোখে তৃষ্ণা ন্যায় তাকায়, গলায় ধমকে সুর তুলে বলে, আমি বলেছি বসতে, তাই বসবি, এত প্রশ্ন কেন করছিস? তৃষ্ণা আজ কেন জানি আর সে আগের মতো ভীতু হয়ে চুপ থাকতে পারে না। ভেতরে ভেতরে জমে থাকা ক্ষোভটা হয়তো আজ বাদ মানছে না, তাই সেও পাল্টা জব্বর একখানা জবাব কষে দেয়। কি জন্য বসবো সেটা তো বলবেন। শুধু শুধু বসে থেকে কি করব? তৃষ্ণার মুখে এমন পাল্টা জবাব শুনে ওয়াসিমের তো গা জ্বলে যায়। সে রক্তচক্ষু নিয়ে তাকায় তৃষ্ণার মুখের দিকে, চিবিয়ে চিবিয়ে বলে, ডানা গজিয়েছে তোর? মুখে মুখে তর্ক করছিস? আমার ইচ্ছে হয়েছে এখন তোকে পাশে নিয়ে বসবো, তাই বসিয়েছি। তোর কোনো সমস্যা? ওয়াসিমের এই অযৌক্তিক জেদের কাছে হার মানে তৃষ্ণা। সে চুপ হয়ে যায়, মাথা নিচু করে বসে থাকে পাথরের মূর্তির মতো। কী বা করার আছে তার? তার মতে ওয়াসিম পাগল হয়ে গেছে। নিজের খামখেয়ালি পনায় নিজেও বুঝতে পারছে না সে কি করছে। তৃষ্ণাকে নিস্তব্ধ বসে থাকতে দেখে ওয়াসিম ধীরে ধীরে নিজের মাথাটা তৃষ্ণার উরুর উপর এলিয়ে দিয়ে চোখ বুজে নেয়। এই কোলে শুতে পারলে আলাদা শান্তি লাগে তার। ওয়াসিম আদেশে সুরে বলে শুধায়, আমার চুলগুলো টেনে দে তো। তৃষ্ণার কাছে এই দৃশ্য নতুন নয়। আগেও বহুবার ক্লান্ত ওয়াসিম তার কোলে শুয়ে শান্তি খুঁজেছে। তৃষ্ণা পরম যত্নে তার চুলে বিলি কেটে দিয়েছে। অন্য সময় হলে ওয়াসিমের এই সান্নিধ্যে তৃষ্ণা খুশি হতো, কিন্তু আজ তার মনের আকাশটা ভারী মেঘলা। আজ আর সেই ভালো লাগা কাজ করছে না তার। তৃষ্ণার ভেতরটা আজ এক অদ্ভুত বিতৃষ্ণায় ভরে আছে। সবকিছু কেমন বিরক্তিকর, অসহ্য লাগছে তার কাছে। তবুও সব অনিচ্ছা আর বিরক্তিকে বুকের ভেতরে পাথর চাপা দিয়ে অনেকটা যান্ত্রিক পুতুলের মতো তৃষ্ণা চুপচাপ ওয়াসিমের মাথায় আঙ্গুল বোলাতে থাকে। ঘড়িতে এখন বেলা 11টা। শীতের সকালের মিঠা রোদ গড়িয়ে এখন বেশ তেজ বেড়েছে। মাথার উপর সূর্য জ্বলজ্বল করছে। এলাকার বড় মাঠটা আজ কানায় কানায় পূর্ণ। ধুলো আর মানুষের ঘামে এক অন্যরকম নির্বাচনী সমাবেশের পরিবেশ। এটি মূলত তন্ময় চাচার সমাবেশ। নির্বাচনে আর মাত্র কয়েকটা দিন বাকি, তাই আজকের সমাবেশটা খুবই গুরুত্বপূর্ণ। ঝিমিয়ে পড়া জনতাকে চাঙ্গা করতে হলে একটা গরম ভাষণের দরকার। তৌসির ধীর পায়ে স্টেজে উঠে। ওর হাঁটা চলায় কোনো জড়তা নেই, চোখে মুখে সেই চিরচেনা বেপরোয়া ভাব। সে তো আর পেশাদার নেতা হলে মানুষের সামনে দেখায় সে সোজাসাপটা মানুষ। স্টেজে দাঁড়িয়ে মাইক হাতে নিতে স্পিকারে একটা তীক্ষ্ণ আওয়াজ হয়, আর সাথে সাথে পুরো মাঠের গুঞ্জন অনেকটা কমে আসে। সবাই তাকিয়ে রন তৌসিরের দিকে। তৌসির একবার পুরো মাঠের দিকে চোখ বুলিয়ে নেয়, তারপর মাইকটা মুখের কাছে এনে ভারী গলায় উপস্থিত জনতার উদ্দেশ্যে বলে ওঠে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।